ডিটেইলস জানাবেন, ঠিক আছে? হুম, ঠিক আছে। আচ্ছা, বোর্ড ক্লিয়ার। ওকে, আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন, কেমন আছেন সবাই? যাক আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আহ, আপু, আপনি মনে হয় এই পাশে বসলে বোর্ড ক্লিয়ার দেখতে পাবেন। যাই হোক, আজকে আমাদের প্রথম ক্লাস অনুষ্ঠিত হবে। আমরা আজকে যে টপিক রয়েছে বাস্তব সংখ্যা, সেই বাস্তব সংখ্যার ক্লাসটা আমরা করার চেষ্টা করব। তার আগে আমরা কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে আমার যে প্রাইভেট কোর্স, এই কোর্সের যেহেতু আমি মুখ্য সমন্বয়ক বা সবকিছুই, আর আমার যে জব মিশন প্রাইভেট ব্যাচ শুরু হচ্ছে, যাই হোক ইনশাল্লাহ আল্লাহর রহমতে যদি আমরা ঠিকমতো সম্পন্ন করতে পারি, তাহলে ইনশাল্লাহ আমরা শূন্য থেকে সফলতা পর্যন্ত ধীরে ধীরে এগোবো। এর জন্য ধৈর্য সহকারে শেষ পর্যন্ত সকলকেই লেগে থাকতে হবে, এটা হলো মূল বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে, সৃষ্টিকর্তার প্রতি তো গতকালকে বলেছিলাম যে অবশ্যই আস্থা রাখতে হবে। কারণ রীতি কেমন একটা বিষয় যে আপনি অনেক কিছু জানেন, পরীক্ষা দিচ্ছেন, ভাইবা দিচ্ছেন, কিন্তু রীতিকে না থাকলে হবে, এটা মানতেই হবে, হ্যাঁ, যেটাকে আমরা ভাগ্য বলি। আর এর পাশাপাশি দেখবেন যে অনেকে অ্যাভারেজ জানে, ওই প্রথম ভাইবা বা দ্বিতীয় ভাইবাই অনেকে চাকরি হয়ে যাচ্ছে। এটা হচ্ছে উপর থেকে যেটা নির্ধারিত, হ্যাঁ। তো সেই কারণে এটা নিয়ে হতাশ না হয়ে আমরা মানে ফুল উদ্যমে, হ্যাঁ। আমি যখন পুলিশে ছিলাম তখন হচ্ছে ধরুন যেটা বলতো, যখন আমাদের ট্রেনিং এ বলা হতো যে মোরাল কি, লো না হাই, তখন সবাই বলতো যে হাই, মানে কনফিডেন্স লেভেল হাই, সবাইকে উৎসাহিত করার জন্য। কারণ ট্রেনিং পিরিয়ড, যে কোনো ট্রেনিং পিরিয়ড, এটাকে আমরা ট্রেনিং পিরিয়ডের সাথে আমি তুলনা করি এই কারণে, যেহেতু আমার 6 মাস বা 7 মাসের একটা বিশাল সেশন, এটাকে আপনারা ট্রেনিং শিডিউল হিসেবে নেবেন অবশ্যই। তাহলে দেখবেন যে আস্তে আস্তে মাইন্ডসেটে যদি ওইভাবে গেঁথে নেন যে এটা আমার করতে হবে বা এটা পড়তে হবে, তাহলে দেখবেন যে মানসিক প্রেশারটা আসবে না, হ্যাঁ। যাই হোক, আমরা শুরু করি। তার আগে আমরা ছোট্ট করে সবার একটু পরিচয় নিয়ে নিই। তাহলে বিথি, তুমি শুরু করো। তারপরে আপনি পরিচয় দেন আপনার। মিস সিনথিয়া, মাত্র অনার্স পরীক্ষা দিছি, এখন বাসা কলেজ পড়া। ও আচ্ছা, তারপরে আপনি আপনার পরিচয় দিন। আমি মোনালিসা, বাসা আবলপুর, ইংলিশে মাস্টার্স করতেছি। আচ্ছা, ঠিক আছে। আমার নাম সবুজ বিশ্বাস, মাগুরা সরকারি কলেজ থেকে মাস্টার্স কমপ্লিট করেছি। আমার নাম ইনু, আমি মাগুরা সরকারি কলেজ থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতিতে অনার্স করেছি। আমার নাম মুস্তাকিম হোসেন রাফি, আমি ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ করেছি। আমি সোহাইব, মাগুরা সরকারি কলেজ থেকে মাস্টার্স করছি। আসসালামু আলাইকুম, আমি আবু নাইম, আমি মাগুরা হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ থেকে অনার্স রাষ্ট্রবিজ্ঞানে ভাইবা দিয়েছি। সৌরভ বিশ্বাস, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করছি মাগুরা পলিটেকনিক থেকে, বাসা মাগুরাতে 18 আসসালামু আলাইকুম, আমার নাম উমের রুবাই সাথী, আমি হলো মাস্টার্স করা জুলজিতে। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম, আমি আব্দুল বারী, মাগুরা হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ থেকে গণিতের অনার্স মাস্টার্স। অসংখ্য ধন্যবাদ আব্দুল বারী ভাইকে। যাক, ম্যাথের একজন স্টুডেন্ট পাওয়া গেল। বারী ভাইও অনেক কিছু জানবে। আসলে শেখার কোনো শেষ নাই। দেখা যাচ্ছে যে আমারও অনেক সময় জানার সীমাবদ্ধতা থাকতে পারে, যেহেতু আমি আপনাদের টিম লিডার হিসেবে কাজ করবো এখানে। আমাকে ওইভাবে আপনারা স্যারও সম্বোধন করতে পারেন, বড় ভাইও সম্বোধন করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে হচ্ছে আমরা সবাই শিখতে আসছি,
একজন আরেকজনকে সহযোগিতার মাধ্যমে আমরা সবাই শিখবো। তাহলে প্রথমেই আমরা চলে যাই, যেহেতু আজকে প্রথম ক্লাসে কিছু বিষয় সবারই জানা জরুরি, যে কি কি ট্রিক্স গুলো অ্যাপ্লাই করা উচিত শুরু থেকে। আমি দেখা যাচ্ছে যে শুরুতে যেমন শর্টকাট শিখেছিলাম, এই শর্টকাট শিখবেন যখন হচ্ছে আপনি একটা অঙ্কের পুরো ডিটেলসটা জানবেন, যে লিখিত পাঠ থেকে, যেমন লাভ ক্ষতির অংশ, হ্যাঁ, লাভ ক্ষতি বা সুদ কষার যে অঙ্কগুলো থাকে ওইগুলো কিন্তু লিখিত পাঠও আছে বা শর্টকাটও আছে, যে সূত্রের সাহায্যে। হ্যাঁ, তা দুইটাই রাইট, দুইভাবেই করতে পারবেন, কিন্তু আপনি লিখিত অংশ জানলে আপনি ওই সূত্রের সাহায্যে শর্টকাটও করতে পারবেন। এই জন্য আপনাকে বিস্তারিত সবসময় দিনে পড়তে হবে, সেটা বাংলা হোক, ইংরেজি হোক, বা ম্যাথমেটিক্স, সাধারণ জ্ঞান, সবকিছু আমরা ডিটেল জেনে জেনে শিখবো ধীরে ধীরে। হ্যাঁ, আমরা ওই কচ্ছপের গতিতে আগালাম, কিন্তু দেখা গেল যে ওই যে গতকালকে যেটা বলেছিলাম, যে ট্রেনের, যে আমরা লোকাল ট্রেনের মতো আগাবো। হ্যাঁ, আমরা ডাইরেক্ট ট্রেনের মতো আগাতে গিয়ে যাতে লাইনচ্যুত না হয়। তো প্রথমেই শুরু করি। প্রথমে আমাদের যে বিষয়গুলো লাগবে, হ্যাঁ, প্রথমেই 1 নম্বরে যে বিষয়টা লাগবে সেটা হচ্ছে নিয়মিত ক্লাস করতে হবে। ঠিক আছে, নিয়মিত ক্লাস। আমাদের নিয়মিত ক্লাস, এটা হচ্ছে প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে ক্লাসের পাশাপাশি ওই সাবজেক্টের উপর নোট খাতা তৈরি করতে হবে। নোট খাতা বলতে আপনি ক্লাসে যেটা লিখে নিলেন বা আমরা যেটা বুঝাবো, ওটা যদি না বুঝেন ওটা তো রেকর্ডেড ক্লাস থাকবে, তখন আবার দেখে নিতে পারবেন, কিন্তু ওই নোট খাতা তৈরি করতে হবে। নোট খাতার উপকারিতা হচ্ছে, আমরা লিখে নিই, নোট খাতা। নোট খাতার উপকারিতা হচ্ছে, আপনি যখন যে কোনো একটা চাকরি পরীক্ষার ক্ষেত্রে আপনার হাতে আছে 2-3 দিন সময়, ওই এক জায়গায় যদি নোট খাতা কিন্তু পড়া গুছানো থাকে, বইতে কিন্তু এই আপনার এই ধরেন আমরা যে বই থেকে অঙ্ক করব, সে বইতে প্রায় 1000 পৃষ্ঠা। এই পৃষ্ঠাকে আপনি ওই 2 দিনে কভার করতে পারবেন বা 1 সপ্তাহে কভার করতে পারবেন, কিন্তু আমার দেখবেন যে আমার যে নিজের একটা ছোট্ট, এই যে আমি ম্যাথকে ভালোবাসি সেই জন্য ডায়েরিতে এটা টুকে রেখেছি, আমার দেখবেন যে এই অর্ধেক পৃষ্ঠার মধ্যে আমার পুরো 1000 পৃষ্ঠার ম্যাথ, মানে আমার যতটুকু জানা প্রয়োজন সেটা এখানে টুকে রাখা বা নোট করে রাখা। এইভাবে আপনারা ছোট করে দেখবেন, এটা আমার দেখবেন সর্বোচ্চ 2 ঘন্টা বা 3 ঘন্টা লাগবে এটা রিভিশন দিতে। তাহলে আমাদের গেল নোট খাতা। এরপরে 3 নম্বরে আমাদের যে জিনিসটা জরুরি সেটা হচ্ছে ধারাবাহিকতা। এই ধারাবাহিকতা বিষয়টা কি, যে নিয়মিত পড়াশোনা করা, যে প্রতিদিনের যে টপিক বা প্রতিদিনের যে ক্লাসটা হবে সেটা নিয়মিত আমাদের সম্পন্ন করতে হবে, নোট খাতায় টুকে রাখতে হবে। আর যেদিন আমরা যে টপিকটা শেষ করবো পরের দিন তো অবশ্যই ওইটার উপরে পরীক্ষা থাকবে। এই পরীক্ষায় আপনাদের আমি চাইবো যে সবাই 20-এ 20 পান। তার ভিতর থেকে আমি কুইজের মাধ্যমে একজনকে নির্বাচিত করব, তাকে আমি পুরস্কৃত করব। এই টার্গেটটা সবসময় রাখবেন যে ক্লাসে প্রথম হওয়া। এই প্রথম হওয়ার টার্গেটটা যখনই রাখবেন তখন দেখবেন যে আপনার পড়াশোনার প্রতি একটু আগ্রহ বাড়ছে, যে ও 20-এ 20 পাচ্ছে, দেখি আমিও চেষ্টা করি, যেটা আমি করে এসেছি। আমি কিন্তু প্রথমে ওরকম 20-এ 20 ওরকম না, আমি শেষের দিক থেকে ওই প্রথম দ্বিতীয় হয়েছি, কিন্তু আস্তে আস্তে যখন আমি 1 বছর বা 1.5 বছর পার হয়েছে তখন ওই পরীক্ষায় 40-এ 40 পেয়েছি। আর আমি যখন ওই ক্লাস করতাম বা কোচিং করতাম তখন ওই সর্বোচ্চ মার্ক যে পেত তাকে আলাদা স্পেশালি মূল্যায়ন করা হতো। হ্যাঁ, বলা হতো যে গ্র্যান্ড মাস্টার বা এরকম কিছু একটা সম্বোধন। তো আমি ওই শেষ পরীক্ষাতেই মনে করেন যে কোনো চাকরি পরীক্ষার আগে মডেল টেস্ট, সেখানেই বেশি নাম্বার পেয়েছিলাম এবং সেই খেতাবটা পাওয়ার সৌভাগ্য হয়েছিল। তো এই চেষ্টাগুলো আপনাদের মধ্যে করতে হবে। এরপরে 4 নম্বরে যেটা আছি সেটা তো প্রথমেই আমি বলে দিছি, এটা প্রথমেই হওয়া উচিত, যে আমাদের দেখবেন যে লোগো বা সবকিছুতেই 3টা বিষয় কিন্তু সবার উপরে থাকে। একটা থাকে হচ্ছে ইচ্ছা শক্তি। এই যে আপনারা যে সাহস করে এখানে আসছেন, এটাই কিন্তু আপনার ইচ্ছা শক্তি বা মনের জোরে যে আমার এই জিনিসটা শুরু করতে হবে। এরপরে দ্বিতীয় যে জিনিসটা আছে সেটা হচ্ছে ধৈর্য।
যে প্রচুর ধৈর্য থাকতে হবে। এই প্রথমেই কিন্তু আমরা এই বারবার এই বিষয়গুলো বলার উদ্দেশ্যই কিন্তু যে নিয়মিত দেখা যাচ্ছে 15 দিন 1 মাস ক্লাসের পরে যে কোনো একটা ইনসিডেন্ট বা কোথাও পরীক্ষা দিতে গেলেন, তখন রেজাল্ট আসলো না, তখন কিন্তু হতাশা আসবে, তখন ওই ধৈর্যটা কাজ করবে না। হ্যাঁ, তখন ওই ট্রেনের বগির মতো লাইনচ্যুত হলে কিন্তু হবে না। এই ধৈর্যটা থাকা জরুরি। সরি, একটু ঠান্ডা লেগে গিয়েছে। এর ইচ্ছা শক্তি, ধৈর্য, এবং এরপরে হচ্ছে যেটা হচ্ছে যে পরিশ্রম। এই দুইটা জিনিসের পরে যেটা লাগবে পরিশ্রম, কঠোর পরিশ্রমী হতে হবে আপনাদেরকে। আপনারা এই যে এখন যেহেতু পে স্কেলে ঘোষণা দিয়ে দিয়েছে, গতকালকে সেশনে বলেছিলাম যে পে স্কেল দিলেই কিন্তু আমরা বলেছিলাম যে সে ফ্যামিলি কার্ডের সমাজসেবা অধিদপ্তরে প্রায় 22 লাখ প্লাস অ্যাপ্লাই করছে। ওই পে স্কেল দেওয়ার সাথে এর পরে যে কোনো এরকম বড় পোস্টে কিন্তু তখন 22 থেকে 25 লাখ 30 লাখ বাড়তেই থাকবে, কারণ বাংলাদেশে বেকারের সংখ্যা অনেক, বিশেষ করে শিক্ষিত বেকার। তবে দেখবেন যার স্কিল আছে, আমি যেমন কম্পিউটার অপারেটর হিসেবে অনেক দিন কাজ করেছি বাংলাদেশ পুলিশে, সেই কারণে আমার একটা কম্পিউটার রিলেটেড বেশ একটা দক্ষতা রয়েছে। আমার যত প্রতিষ্ঠান, যত কাজকর্ম কম্পিউটার, আমি সেটাই আমি নিজেই করি। তা এই কারণে আপনার যদি স্কিল থাকে, যে কোনো একটা স্কিল, এর পাশাপাশি যদি পড়াশোনা থাকে, তাহলে ইনশাল্লাহ আপনার চাকরি আর কোথাও থেকে থাকবে না। আর সামনের পরীক্ষাগুলোতে কম্পিউটার আপনার অবশ্যই জানা বাধ্যতামূলক হয়ে দাঁড়াবে। সেই কারণে আমি গতকালকে যেটা বলেছিলাম যে নিয়মিত কম্পিউটার প্র্যাকটিস করবেন। যে প্র্যাকটিক্যাল আছে, যে বাংলা আধা ঘন্টা করলেন, ইংরেজি আধা ঘন্টা করলেন, প্রথমে একটু সময় বেশি লাগবে, পরে ধীরে ধীরে আরো কম সময়ের মধ্যে আপনারা করতে পারবেন। ঠিক আছে। এখন আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আমাদের যেহেতু প্রথম ক্লাস, এরপরে হচ্ছে আমরা এই কম্পিউটার রিলেটেড কম্পিউটার যে বিষয়টা আছে, সেই বিষয়টাও আমি ধীরে ধীরে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। হ্যাঁ, যে একটা বেসিক যাতে ধারণা হয়। আর আপনাদের কাছে অনুরোধ থাকবে যে এখনো সময় আছে, যেহেতু রেজিস্ট্রেশন বিভিন্ন জায়গায় কম্পিউটার কোর্সের রেজিস্ট্রেশন সম্ভবত এখনো হয়নি, তবে পরিচিত কেউ যদি থাকে কারিগরি অধিদপ্তরের অধীনে, আপনার রেজিস্ট্রেশন করে সার্টিফিকেটটা অন্তত অর্জন করে রাখবেন। এটা সব জায়গায় কাজে লাগবে। যেমন আমার সহধর্মিনী, ও হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের অধীনে বর্তমানে ওই শিক্ষা কারিগরির যে কোর্সটা, ওইটাই কম্পিউটার ট্রেনিং করছে, কারণ সার্টিফিকেটটা অবশ্যই প্রয়োজন। আর তার আগে করেছে মহিলা বিষয়ক অধিদপ্তরে। হ্যাঁ, আপনারা এভাবে নিজেদেরকে স্কিল ডেভেলপ করবেন। এই বিষয়গুলো গেল। এরপরে পড়াশোনার ক্ষেত্রে আসি, যে আমরা কখন পড়বো বা কিভাবে পড়বো। প্রথম ক্লাস তো একটু সবাইকে বিষয়টা একটু জানিয়ে দিচ্ছি। হ্যাঁ, পড়াশোনার ক্ষেত্রে প্রতিদিন সকালে যে ক্লাস টাইমটা রেখেছি, এটা এই সকাল টাইমটা কিন্তু মনোযোগ ভালো থাকে, ব্রেন ফ্রেশ থাকে। এই কারণে আপনারা চেষ্টা করবেন অবশ্যই যে সকাল টাইমে ম্যাথ এবং ইংলিশটা করা। সকালে যদি 1 ঘন্টা আপনারা পড়েন, তাহলে দেখবেন যে বাকি যে সারাদিন রয়েছে তো 2-3 ঘন্টা পড়ার সময়। সেই কারণে সকাল টাইমটা আপনারা খুব কাজে লাগাবেন। আর যখন পড়বেন তখন আধা ঘন্টা বা 40 মিনিট পড়ার পর 2 মিনিট বা 5 মিনিট একটা ব্রেক নেবেন। এটার উদ্দেশ্য হচ্ছে আপনার ব্রেনকে রিসার্চ করা, ব্রেন যাতে কখনোই ক্লান্ত না হয়। হ্যাঁ, পড়তে পড়তে দেখা যাচ্ছে যে টপিকটা বুঝতেছেন না, তখন অধৈর্য আসতে পারে, তখন একটু 1 মিনিট হেঁটে আসলেন বা একটু ফ্যামিলিকে সময় দিলেন। হ্যাঁ, আর বিশেষ করে সবসময় চেষ্টা করবেন যে যখনই একটু হতাশা লাগবে, ধৈর্যহারা হয়ে যাবেন, তখন একটু প্রকৃতির কাছে যাবেন, একটু হাঁটা চলাফেরা করবেন। আর সবসময় চেষ্টা করবেন যে ফ্যামিলির যদি কাছে থাকে, ফ্যামিলিকে সময় দেওয়া। হ্যাঁ, তাহলে দেখবেন। আর আরেকটা বিষয় হচ্ছে, চাকরি প্রস্তুতি ক্ষেত্রে অবশ্যই সবসময় বাবা মা সাপোর্টটা কনভিন্স করে কিন্তু আগানোর চেষ্টা করবেন। তাদের হয়ে গেল ওকে। আমাদের ফেসবুক প্রাইভেট গ্রুপের মাধ্যমেও সবকিছু চলছে। এখন আমরা আরেকটা বিষয় বলে রাখি, আমাদের যে রুটিনটা রয়েছে 7 মাসের রুটিন, আমাদের জানুয়ারির শুরুর দিকে ইনশাল্লাহ হয়তো আমাদের সব টপিক A to Z সব শেষ হয়ে যাবে। আমাদের যে রুটিনটা আমরা রেডি করেছি, সেই রুটিনে মোট
মোট 10টি বিষয় রয়েছে। বিষয় বলতে সাবজেক্ট। এই 10টি বিষয় কি কি? এই 10টি বিষয় হচ্ছে আমাদের যে কোনো চাকরি পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এই 10টি বিষয় আমাদের কাজে লাগবে। সেটা কিরকম আমি বলি, নবম গ্রেড থেকে 20তম গ্রেডের যে চাকরিগুলো আছে এই সাবজেক্টের বাইরে ইনশাল্লাহ সাধারণত প্রশ্ন আসে না। সেটা হচ্ছে আপনার প্রথমত বাংলা ব্যাকরণ, বাংলা ভাষা ও সাহিত্য, 2টা সাবজেক্ট, কিন্তু সাধারণত আমরা বলি যে একটা সাবজেক্ট। এরপরে হচ্ছে ইংলিশ গ্রামার এবং ইংলিশ লিটারেচার, 2টা সাবজেক্ট, গণিত, তারপরে বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী। তাহলে আমাদের কয়টা গেল? 5টা, 6টা, 7টা। এরপরে দৈনন্দিন বিজ্ঞান আছে। এই যে বাড়ি ভাই যেমন ম্যাথের স্টুডেন্ট, উনি সায়েন্সের দিক থেকে একটু এগিয়ে থাকবেন। এই বাড়ি ভাইয়ের সাথে আপনাদের যেমন একসাথে চলতে হবে, সেই কারণে আপনাদেরকে একটু পরিশ্রম হতে হবে। তার দেখা যাচ্ছে যে 1 ঘন্টা পড়লে কাজ হচ্ছে আপনার 2 ঘন্টা পড়তে হবে, বা তার আধা ঘন্টা পড়লে কাজ হচ্ছে আপনার 1 ঘন্টা পড়তে হবে। এইভাবে নিজেদেরকে একটু ডেভেলপ করতে হবে। আবার দেখা যাচ্ছে যে বাড়ি ভাই ক্লাসে বিষয়টা জানেন, বোঝেন, কিন্তু ওনাকেও ধৈর্য সহকারে শুনতে হবে। সবাইকে নিয়ে যেহেতু একসাথে চলতে হবে, আমরা যেহেতু শূন্য থেকে শুরু করছি। এরপরে আসবে হচ্ছে কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি, যেটা বর্তমান সময়ে খুব জনপ্রিয় এবং প্রতিটা চাকরি পরীক্ষায় আমাদের লাগবে। সেই কারণে আমিও এর সাথে কম্পিউটারের ব্যবহারই অ্যাড করেছি। এরপরে আমাদের থাকবে হচ্ছে ভূগোল ও পরিবেশ। হ্যাঁ, ওইটা বাংলাদেশ বিষয়গুলির মধ্যেই আমাদের কভার হয়ে যাবে। তারপর আলাদা সাবজেক্ট আমরা আলাদাভাবে কয়েকটা ক্লাসে শেষ করবো। এরপরে নৈতিকতা, সুশাসন, মূল্যবোধ রয়েছে, সেটাও আমরা শেষ করব। এই হচ্ছে আমাদের টোটাল 10টি সাবজেক্ট। এই 10টি সাবজেক্টের আমাদের প্রায় দেখা যাচ্ছে প্রথম 2 মাসে বা 3 মাসের মধ্যে আমাদের 8টা সাবজেক্ট শেষ হয়ে যাবে। শেষে থাকবে দেখা যাচ্ছে যে ভূগোল এবং নৈতিকতা, সুশাসন। সেটা আমরা শেষের 3-4 দিনে বা 4-5টা ক্লাসের মাধ্যমে আমরা ওইটা শেষ করার চেষ্টা করব। এরপরে আমরা ওই ধাপে ধাপে প্রতিদিন যে আমাদের রুটিনটা ফলো করবেন, রুটিনটা গ্রুপে দিয়ে দিয়েছি, গ্রুপে অ্যাড হলে বুঝতে পারবেন। আর সিলেবাসও আমি গ্রুপে সিলেবাসের ভিডিও দেওয়া আছে, ওইটা আপনারা খেয়াল করবেন। আর সিলেবাসও দেখি সামনে ওইটা রেডি করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো। আর যে কোনো কিছু পড়ার আগে আপনারা যদি জানেন যে আমার এই জিনিসটা পড়তে হবে বা এই টপিকটা পড়তে হবে, তাহলে কিন্তু ব্রেনটা ওইভাবে সেট হবে যে আমার এই টপিকগুলো পড়া লাগবে। হ্যাঁ, এরপরে হচ্ছে আমরা ক্লাস কিভাবে নিব সেটা একটু ধারণা দেই। সাধারণত দেখা যাচ্ছে যে অনেক সময় হয় কি, র্যান্ডমলি ক্লাস হয় এরকম যে দেখা যাচ্ছে যে আজকে বাংলা হলো, কালকে ইংরেজি, কালকে গণিত, এরকম সাজানো একটা ক্লাসে। কিন্তু আমি ক্লাসটাকে এভাবে সাজিয়েছি, আমি যেটা মানে থেকে শিখেছি বা যেটা আমার কাছে মনে হয়েছে, যে প্রতি সপ্তাহে আমরা একটা সাবজেক্ট নেব। যেমন এই সপ্তাহে আমরা ম্যাথ দিয়ে শুরু করতেছি, ম্যাথের যে টপিকগুলো আছে। এর পাশাপাশি আমরা সহজ টপিক রেখেছি সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞান দেখবেন যে পড়তে ভালো লাগে, জানতে ভালো লাগে, কিন্তু সাধারণ জ্ঞানে হচ্ছে মহাসমুদ্রের মতো, তো সেই কারণে যতটুকু না জানলেই নয়, ততটুকু আমরা জানার চেষ্টা করবো। ঠিক আছে, তাহলে আমাদের আজকে বাস্তব সংখ্যা ক্লাসের পাশাপাশি যে বাংলাদেশের আন্তর্জাতিক বিষয়াবলী, বাংলাদেশ বিষয়াবলী থেকে প্রাচীন বাংলার ইতিহাস একটা টপিক রয়েছে, ওইটা আমরা যদি এখানে সুযোগ পাই তো পড়াবো, না হলে রাতের 9টা ক্লাসে লাইভ ওইটা আমি করে দেবো। কারণ সাধারণ জ্ঞান আসলে ভিডিও দেখলে বা এই করলে আপনারা বুঝতে পারবেন ক্লাসটা করলে। আর প্রতি সপ্তাহে যেহেতু আমাদের একটা সাবজেক্ট থাকবে, যেমন প্রথম সপ্তাহে ম্যাথ, দ্বিতীয় সপ্তাহে ইংরেজি। ইংরেজির সাথে আমাদের কিন্তু এই যে আজকের ক্লাসের পরে আমি হচ্ছে ইংলিশ বুস্টার 90 ডেজ ভোকাবুলারি চ্যালেঞ্জ আছে, ওর ভিতরে সিনোনিম, অ্যান্টোনিম, মানে প্রতিদিন 5টা বা 10টা করে এইভাবে দিব। এর পরের যে পরীক্ষা থাকবে ওই পরীক্ষায় ওইটা সহ পরীক্ষা হবে, যে টপিকগুলো থাকবে সেটা সহ। এতে করে হবে কি, প্রতি পরীক্ষার আগে বা প্রতি টপিক শেষে কিন্তু আপনার রিভিশন হচ্ছে। হ্যাঁ, আর পরীক্ষায় যখন অ্যাটেন্ড করবেন তখন কিন্তু পড়ে আসাই অ্যাটেন্ড করতে হবে। যাক, এটা একটা বিষয় গেল। আরেকটা বিষয় হচ্ছে যেটা বললাম যে নোট খাতা। তাহলে আমরা মোটামুটি বেশ একটা ধারণা হলো। তারপরে ধাপে ধাপে যে বিষয়গুলো আসবে, আর যেহেতু এখানে ডিজিটাল বোর্ড নাই, এখন বর্তমান সময়ে দেখবেন যে সবাই ডিজিটাল বোর্ড ব্যবহার করে, আগেই ছোট করে নোট করে লিখে রাখে। সেই কারণে তাদের একটু সময় কম লাগতে পারে, যেহেতু আমার লিখে লিখে করাতে হবে বা বোঝাতে হবে, একটু হ্যাঁ ঝামেলা হয় না। আর এই ক্ষেত্রে আমার ইনপুট তাদের তো সুবিধা আছে, আর আমার তো নেই। সেই কারণে বই বা আমার নোটের একটু সহযোগিতা নিতে হবে, যে ওই প্রশ্নটা অন্তত লিখতে হবে, সেটাকেই আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে আপু, ওইখান থেকে কি আপনি দেখতে পাচ্ছেন? যদি সমস্যা হয় তাহলে এই পাশে
ওকে, ঠিক আছে। আপনাদের কাছে ধরেন সাধারণত আমি খাইরুল বেসিক ম্যাথটা ফলো করব, আর যদি সাই পল্লবী স্যার আছে, অ্যাসুরেন্স বুক আছে, আপনার যেটা ভালো লাগে সেটা করতে পারেন। যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে আমি সাজেস্ট করবো যে খাইরুল বেসিক ম্যাথটা নিয়ে। হ্যাঁ, আর আপনাদের কাছে যে কোনো বই থাকলেও কোনো সমস্যা নাই, কারণ অধ্যায় টপিক ম্যাথ একই, কিন্তু কোনোটার উপস্থাপনা গোছানো বা কোনোটা একটু আগে পরে হতে পারে। হ্যাঁ, আর যেহেতু আমি এখানে ক্লাসেই করে দিব, ওইটা নোট আকারে রাখলে পরে আপনারা বুঝতে পারেন। আর দেখা যাচ্ছে যে একটা অঙ্ক করলে, হ্যাঁ আমার না, নোট খাতা হচ্ছে যার যার ব্যক্তিগত সম্পদ। হ্যাঁ, নোট না, ওইটা আস্তে আস্তে ধাপে ধাপে যেটা প্রয়োজন অবশ্যই আমি সেটা প্রোভাইড করবো। হ্যাঁ, কারণ নোট খাতা আপনিও খুব বেশি চাইবেন না যে কাউকে দিতে, কারণ আপনার যখন প্রয়োজন ফুরিয়ে যাবে নোট খাতার, তখন আপনি শেয়ার করতে পারেন। কারণ নোট খাতা হচ্ছে আপনার অস্ত্র, যেটা বলা যায় যে চাকরি পরীক্ষায় নোট খাতা আপনার অস্ত্র। আপনি একে অপরকে সহযোগিতা করবেন, কিন্তু পরীক্ষার হলে আবার কেউ কাউকে সহযোগিতা করা যাবে না, যতই আমার পরিচিত আপনজন হোক, কারণ চাকরিটা সবারই প্রয়োজন। আর এই ক্ষেত্রে দেখবেন আমি যতগুলো পরীক্ষায় অ্যাটেন্ড করছি, আমার কাছে অনেকে শুনছে আমি সঠিক বলার চেষ্টা করছি, কারণ আমি জানি যে আমার তো চাকরি আছে। যদি নিজেকে থেকে ওই যে যেমন ও প্রাইমারিতে জিজ্ঞাসা করছে ভুল বলছে, এরকম আছে, আসলে সবার মেন্টালিটি একরকম না। ঠিক আছে, এই জন্য আপনি চিন্তা করবেন যে পরীক্ষার হলে বসে যে আপনি যেটা জানেন ওইটাই সঠিক, কোনো কনফিউশন রাখবেন না, যা মনে আসে ওইটাই দাগাবেন, না পারলে পরে দাগাবেন না। আর রিটার্নের ক্ষেত্রে কখনোই কোনো প্রশ্ন ছেড়ে আসবেন না, মাথায় যা আসে। ধরেন বলা হলো যে এটার সন্ধি কি হবে, আপনি ভুল হোক যাই হোক ওইটা লিখে আসবেন। অনেক সময় হবে কি, ওই আপনার জানাটাই আপনি লিখলেন না, মাথায় আসলো, পরে বাসায় এসে মিলে দেখবেন যে ওই আপনারটা সঠিক ছিল। এই জন্য লিখিত পরীক্ষায় কোনো কিছু ছেড়ে আসবে না, কারণ লিখিত তো নেগেটিভ নাই। আমি কিন্তু এই থিওরিটা ফলো করতাম। আমরা মোটামুটি বেশ প্রথম দিন অনেক আলোচনা হলো, ধাপে ধাপে আমরা বিভিন্ন পরামর্শ এরকম দেওয়ার চেষ্টা করব। কারণ মানুষ তো গতকালকে যেটা বলেছিলাম যে দুই ভাবে শেখে, একটা হচ্ছে নিজ ইচ্ছায় এবং থেকে। তা দেখা যাচ্ছে যে আমি অনেক থেকে শিখে অনেক স্যারদের কাছে গিয়ে এবং বিভিন্ন ভাবে অভিজ্ঞতা নিয়ে শিখেছি, সেটাকেই আপনাদের মাধ্যমে বাস্তবায়ন করার চেষ্টা করব। আর আরেকটা বিষয় হচ্ছে, একটানা ক্লাস করালে অনেকের কনসেন্ট্রেশন থাকে না, তাই দেখা যাচ্ছে যে মাঝে মধ্যে আমরা একটু কথা বললাম। হ্যাঁ, এইভাবে আমরা ধীরে ধীরে ইনশাল্লাহ আগাবো। আচ্ছা, আমাদের আজকের যে টপিক ছিল সেটা হচ্ছে বাস্তব সংখ্যা। আগে বুঝতে হবে যে বাস্তব সংখ্যাটা কি। যারা ম্যাথের স্টুডেন্ট আছে তারা তো মোটামুটি একটা ধারণা থাকবে। বাড়ি ভাই বাদে আর কেউ কি ম্যাথের স্টুডেন্ট আছেন? না, তাহলে এবারে বাস্তব সংখ্যা আমাদের একটা সম্মুখ ধারণা রাখা উচিত যে বাস্তব সংখ্যা হচ্ছে যে ধনাত্মক, ঋণাত্মক এবং শূন্য সবই হচ্ছে বাস্তব সংখ্যা। ধরেন ঋণাত্মক 1, 2, 3, আবার ধনাত্মক 1, 2, 3, আর হচ্ছে এই যে শূন্য, এই সব মিলেই হচ্ছে বাস্তব সংখ্যা। ঠিক আছে, এখন বাস্তব সংখ্যার আবার অনেক শাখা প্রশাখা বিস্তারিত আছে, সেগুলো আমরা ধাপে ধাপে যাচ্ছি। এর আগে আমাদের কিছু বিষয় জানা উচিত, সেগুলো হচ্ছে যে অঙ্ক জিনিসটা কি। অঙ্ক জিনিসটা হচ্ছে হিসাব নিকাশের ক্ষেত্রে আমরা যে প্রতীক বা চিহ্ন ব্যবহার করি সেটাই হচ্ছে অঙ্ক। তাহলে অঙ্ক আমাদের কি কি হতে পারে, এগুলো শুধু উল্টে আছে। ঠিক আছে, তাহলে আমাদের
অঙ্ক বলতে আমরা বুঝি, প্রথম ক্লাস তো একটু সময় নিচ্ছি, বেসিক থেকে আমরা শুরু করব, যেহেতু সবারই অনেক জানা ঘাটতি আছে। এই যে বিষয়গুলো কিন্তু জানলে দেখবেন যে এই টপিক থেকে কিন্তু অনেক 1-2 মার্ক আসে, বিশেষ করে প্রাইমারি নিবন্ধন। এই জন্য আপনি যেটাই জানবেন সেটা সুন্দর করে বিস্তারিত জানেন যে অঙ্ক কি। অঙ্ক কি? অঙ্ক হচ্ছে যে হিসাব বা গণনার কাজে যে প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয় সেটাই হচ্ছে অঙ্ক। আরেকটা বিষয় বলে রাখি, আমি তো গতকালকে যেটা বলেছিলাম, আমি কিন্তু সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, পদার্থবিজ্ঞান অনার্স করতেছিলাম। তখনই আল্লাহর একটা রিজিকের ব্যবস্থা করে দিয়েছিল বাংলাদেশ পুলিশে, তখন বাংলাদেশ পুলিশে যোগদান করি। ওইটা 1 বছর পড়ার পরে আর কন্টিনিউ করা হয়নি। তারপরে আসলে চাকরির খাতিরে ডিগ্রি সম্পূর্ণ করেছি, এখন মাস্টার্স রানিং। তবে মূল বিষয় হচ্ছে আপনার টার্গেট থাকবে যে একাডেমিক পড়ার পাশাপাশি চাকরির প্রস্তুতিও গ্রহণ করা। আর একাডেমিক পড়াকে অবশ্যই প্রাধান্য বা মূল্যায়ন দেবে, কিন্তু আপনি যখন ভাইভা বোর্ডে যাবেন তখন কিন্তু দেখবে না যে আপনি সিজিপিএ কত পেয়েছেন বা কোন ভার্সিটি থেকে। তবে রিনাউন্ড ভার্সিটি কিছুটা ম্যাটার করে, যে ভাইভা বোর্ডে তখন একটু করে। তারপরেও কিন্তু ওই আপনার অ্যাপ্লাইয়ের যোগ্যতাটা আমার কিন্তু, যখন আমি পদার্থবিজ্ঞান নিয়ে পড়াটা আর কন্টিনিউ হলো না, তখন আমি চিন্তা করলাম যে আমার শুধুমাত্র একটা সার্টিফিকেট বা যোগ্যতা দরকার যে কোনো একটা চাকরিতে অ্যাপ্লাই। আমি সেটাই ফলো করে তার পাশাপাশি চাকরি পড়াশোনা করে আল্লাহর মধ্যে এ পর্যন্ত এসেছে। তা অঙ্ক হচ্ছে যে 0 থেকে 9 পর্যন্ত যতগুলো চিহ্ন আছে, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই 9ই হচ্ছে অঙ্ক। এখন এরপরে আসি যে সংখ্যা কি। এক বা একাধিক অঙ্ক মিলেই হচ্ছে সংখ্যা। সংখ্যাটা কি হতে পারে? আমরা 10 ধরি, 15 ধরি, 35 ধরি, এইভাবে 115 ধরি বা 120 ধরি, এইগুলো হচ্ছে সংখ্যা। ঠিক আছে? যখন আপনারা এরকম ক্লাস করবেন, প্রথমে একটু বুঝে নেবেন, তারপরে একটু বোঝার পাশাপাশি একটু লিখলেন। শুনে শুনে লেখার মাধ্যমে হয় কি, কনসেন্ট্রেশন বাড়ে। আমি যখন দেখা যাচ্ছে যে অনেক বড় অঙ্ক থাকবে, তখন কিন্তু আমি মুখে মুখে বলবো, ওইটা শুনে শুনে লিখতে হবে। এতে আপনাদের দক্ষতাটা বাড়বে, যে আপনাদের যে শোনার যে হেয়ারিং এর যে বিষয়টা, এটার দক্ষতা বাড়বে এবং পাশাপাশি দ্রুত লেখার স্পিডটা কিন্তু বাড়বে। আমরা যখন কোচিং করি বা যে কোনো ইসেই কিন্তু দেখবেন যে ওই প্রচলনটা আছে। এরপরে আমরা চলে যাই যে ইন্টেজার, পূর্ণাঙ্গ সংখ্যা। পূর্ণাঙ্গ সংখ্যা কি হতে পারে? ইন্টেজার মানে হচ্ছে পূর্ণাঙ্গ সংখ্যা। পূর্ণাঙ্গ সংখ্যা হচ্ছে ভগ্নাংশ বাদে, এই ধরেন এটা ভগ্নাংশ, এই ভগ্নাংশ বাদে যে সংখ্যাগুলো আছে 0 থেকে ধনাত্মক পর্যন্ত, সেগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা যেমন 1, 2, 55, মানে ভগ্নাংশ ব্যতীত যা আছে সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা। আসলে একটু ঠান্ডা লেগে গিয়েছে তো, যাক সেই কারণে দুঃখিত। এরপরে আর কি কি বিষয় আছে, যে উৎপাদক বলতে আমরা কি বুঝি? যে উৎপাদক, আমরা যে বীজগণিতে উৎপাদক করি, সেই উৎপাদক আর এই উৎপাদক কিছুটা ডিফারেন্স, কিন্তু উৎপাদক জিনিসটা কি, উৎপাদক জিনিসটা কি সেটা আমাদের বুঝতে হবে। যে একটি সংখ্যাকে যে সকল সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেগুলোই হচ্ছে উৎপাদক। আমরা যদি 36 ধরি, 36কে আমরা লসাগু করি, 2, 18, 2, 9, 3, 3, এই যে যে বিষয়গুলো আছে এইগুলোই হচ্ছে এই সংখ্যার উৎপাদক। ঠিক আছে? হ্যাঁ, আরো আছে, এই যে 36 আছে, 36-এর 1 আছে, মানে আপনাকে মানে একটি সংখ্যাকে যতগুলো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে। হ্যাঁ, না আমি জাস্ট বোঝানোর জন্য। হ্যাঁ, কোনো বিষয় হলে বাড়ি ভাই আছেন, উনি আমাকে হেল্প করেন, কারণ জানার সীমাবদ্ধতা থাকতেই পারে। ঠিক আছে? তারপরে আমরা জিনিসটা সঠিকভাবে শিখবো, কারণ ভুল যাতে না হয়। ঠিক আছে?
এরপরে আমাদের যে বিষয়গুলো আছে, আমাদের একটা সূত্র মনে রাখতে হবে। সেই সূত্রটা আসলে খুব ভালো একটা সূত্র, এটা যে কোনো পরীক্ষাতে আসে। সেটা হচ্ছে ভাজক ইনটু ভাগফল যোগ ভাগশেষ। এই এই সবগুলো সূত্র সমান সমান কি আসবে? ভাজ্য। এখন এই ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ কোনটা, এটাই আমরা এখন বুঝবো বা শিখবো। এই সূত্রটা একটু লিখে নিন সবাই, হ্যাঁ? এটা কিন্তু ডাইরেক্ট এরকম সূত্র আসে যে ভাজ্যের সূত্র কোনটি বা নিচের কোন সূত্রটি সঠিক। এটা কিন্তু বিগত সালের যে কোনো নিবন্ধন বা প্রাইমারি সব পরীক্ষাতে এসেছে। যাক, মোটামুটি সবার লেখা শেষ, তাই তো? ওকে। এই বিষয়গুলো ক্লাসে থাকা অবস্থায় আপনারা লিখবেন। পরে যদি মনে করেন যে এই ভিডিও দেখে লিখবো, তখন কিন্তু অনেক সময় ওই অলসতা আসবে বা ওইটা কিন্তু হবে না। ধীরে ধীরে ওই পড়া জমতে জমতে অনেক কিছু এরকম জমে যাবে। এই জন্য ইনস্ট্যান্ট প্রতিদিনের যে টার্গেট গ্রুপ পড়া, ওটা প্রতিদিনই শেষ করবে। এবার একটা জিনিস আমরা দেখি, যেমন ধরেন 19 আমরা ভাগ করি, 3 দ্বারা যদি ভাগ করি, 3 6 18 1। এটা হচ্ছে আমাদের কি? হ্যাঁ, আসলে আমার একটু কালকে ওই যে অনেক রাত জাগাইছে, একটু ঠান্ডা সমস্যা হচ্ছে। এটা হচ্ছে আমাদের ভাজক, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ভাজ্য। ভাজক, ভাজ্য। এটা হচ্ছে ভাগফল, আর এটা হচ্ছে ভাগশেষ। চাকরি পড়াশোনা দেখবেন যে ছোটবেলা থেকে আমরা যা শিখেছি সেটাই কিন্তু ভাগশেষ। তাহলে আমরা যদি এই তিনটা আমরা ওই সূত্রের সাথে মিলাই, যে 3 গুণ 6 3 6 18 আর ভাগশেষ 1 যোগ, তাহলে আমরা কি বললাম? ভাজ্য বললাম। লাল মার্ক, ঠিক আছে। সবাই লিখেছেন? আর কোথাও যদি দেখা যাচ্ছে যে আপনাদের বুঝতে অসুবিধা হয়, তাহলে কিন্তু আমি বারবার রিপিট করবো, কারণ আমাদের মূল টার্গেট হচ্ছে ক্লাসের পর। তাহলে জুম করে দিতে হবে। না, ওই লেখা স্পষ্ট করতে হচ্ছে। কালি মনে হয় এটাই কম দেখছি। লাইটে না, যেটা আছে এতদিন বাচ্চারা ক্লাস করে, তারা সমস্যা নেই। আচ্ছা, আমরা নীল মার্কার ব্যবহার করি। আচ্ছা, এরপরে আমরা কিছু বিষয় আমরা জেনে নেই, যে যেটা জানার উদ্দেশ্যে, সেটা হচ্ছে যে শূন্য এর ধর্ম কি।
যে এটি একটি পূর্ণ সংখ্যা। এই যে শূন্য নিয়ে আমরা একটু গবেষণা করি যে এই শূন্যটা কি। যে শূন্য এটি একটি পূর্ণ সংখ্যা, নিরপেক্ষ ও জোড় সংখ্যা। প্রথম ধারণা দেন হচ্ছে আর্যভট্ট। হ্যাঁ, আর্যভট্ট এটা কিন্তু মাঝে মধ্যে আসে। আবার ভাইবা বোর্ডেও যারা ম্যাথের এই যে বাড়ি ভাই আছে, এনাদেরকে কিন্তু ভাইবা বোর্ডে জিজ্ঞাসা করবে, এই বলেন সূর্যের ধারণা দেনকে। এটা জানার গভীরতার জন্য, যে সে ম্যাথ যে 4 বছর পড়লো, অনার্স মাস্টার্স করলো, এটা কিভাবে করলো বা কতটুকু তার জানার গভীরতা। হ্যাঁ, এই বিষয়গুলো টুকটাক বিষয় একটু ধারণা রাখবেন, জানবেন। আর আবিষ্কার করেন হচ্ছে ব্রহ্মগুপ্ত। ঠিক আছে। এরপরে এক সম্পর্কে আমরা একটু জানি যে এক জিনিসটা কি। বোর্ডেই কি সমস্যা? এই যে এই পাশে যে লাইট তো দেখা যাচ্ছে দিনের বেলা তো। আচ্ছা যাক, এক হচ্ছে সৃষ্টির আদি সংখ্যা এবং গণনার একক, মৌলিক যৌগিক কোনোটি নয়। তাহলে এক বলতে আমরা কি বুঝলাম, সেটা হচ্ছে এক হচ্ছে সৃষ্টির আদি সংখ্যা ও গণনার একক, মৌলিক যৌগিক কোনোটি নয়। এরপরে আমরা ধাপে ধাপে একটু একটু করে গুটি গুটি মাধ্যমে কচ্ছপের গতিতে আমরা আগাচ্ছি। হ্যাঁ, প্রথম ক্লাসে একটু সময় নিচ্ছি। তারপরে আমরা যখন বেসিকটা প্রথম অধ্যায়টা শেষ হয়ে যাবে, তখন কিন্তু আমরা ওই কি বলে কচ্ছপ থেকে খরগোশের স্পিড চলে যাব। তখন মূল যে আমাদের ম্যাথের যতটুকু না জানলে নেই ততটুকু আমরা জানবো, সেটা যে কোনো টপিকের ক্ষেত্রে, কারণ আমাদের সম্পূর্ণ সবকিছু জানার প্রয়োজন নেই। আচ্ছা, এক সংখ্যা হচ্ছে সৃষ্টির আদি সংখ্যা এবং গণনার একক। হ্যাঁ, এগুলো জাস্ট জানার জন্য। হ্যাঁ, কিন্তু মৌলিক বা যৌগিক কোনোটি নয়। আচ্ছা, এরপরে আমরা মূল যে পয়েন্ট সেটাই চলে আসি। সেটা হচ্ছে আমাদের যে মৌলিক সংখ্যা আমরা এখন শিখব। আচ্ছা, একটু পরে প্রথম ক্লাসটা একটু এলোমেলো হবে, তারপরে সবাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা একটু শিখি। মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা বলতে আমরা কি বুঝি? আপনাদের কি কি ধারণা আছে বলুন। গুড। এটা কিন্তু সবাই জানা উচিত যে এক এবং ওই সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। মৌলিক সংখ্যার মধ্যে কি আছে? প্রথম থেকে 2, 3, 5, 7, এই 1 থেকে 10-এর মধ্যে এই কয়টা হচ্ছে মৌলিক সংখ্যা। হ্যাঁ, তবে একটা প্রশ্ন বারবারই আসে যে জোড় মৌলিক সংখ্যা কোনটি? 2। এই 2 হচ্ছে জোড় মৌলিক সংখ্যা। এটা কিন্তু আপনার মাথায় সেট করে রাখতে হবে যে অনেক সময় কিন্তু আপনি মৌলিক সংখ্যা জানেন সবগুলো, কিন্তু মাথায় কিরে জোড় কোনটা রে। হ্যাঁ, এই জিনিসটা একটু এগুলো দেখবেন যে প্র্যাকটিস করতে করতে যখন আপনি অঙ্ক সলভ করবেন তো অটোমেটিকলি মাথায় সেট হয়ে যাবে। যেটা আমার ক্ষেত্রে হতো, আমি যখন ইন্টারমিডিয়েটে আমার হায়ার ম্যাথ ছিল, আমি আমার আমিনুর রহমান কলেজে হায়ার ম্যাথ যেটা টেস্ট পরীক্ষা ছিল সর্বোচ্চ নাম্বার পাই 75। এটা আমার মানে স্কুল লাইফ, কলেজ লাইফ, সব লাইফেই মানে একটা রেকর্ড যে হায়ার ম্যাথে 75। ম্যাথ বরাবরই আমার খুব পছন্দের সাবজেক্ট ছিল। ইচ্ছা ছিল ম্যাথ নিয়েই পড়ার, কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে মানে ফিজিক্সে প্লাস পাওয়ার কারণে আসলে হয় কি, ভালো একটা দিক নির্দেশনা বা গাইডেন্স না পেলে আপনি কিন্তু ভুল পথে এগোবেন। আমার ওইটা ছিল আবার একটা ভুল ডিসিশন।
ম্যাথ না নিয়ে আমি ফিজিক্স নিয়ে পড়াশোনা শুরু করেছিলাম। পরবর্তীতে কয়েক মাস পরে মনে হয়েছিল যে কেন আমি ম্যাথ নিলাম না। এই কারণে এই যে আমি যেমন আপনাদেরকে টিম লিডার হিসেবে সহযোগিতা করতেছি বা সঠিক পথ দেখানোর চেষ্টা করতেছি, এইভাবে আপনারা যে কোনো সিনিয়র ভাই হোক যাই হোক সবার কাছ থেকে পরামর্শ নিয়ে এইভাবে আগাবেন। কিন্তু সঠিক জিনিসটা আপনারা যেহেতু এখন ম্যাচিওর, মাথার মধ্যে এটা রাখতে হবে যে আমার নিজেরও বিবেক বিবেচনা বুদ্ধি আছে, কোনটা আমার গ্রহণ করা উচিত কোনটা গ্রহণ করা উচিত। মৌলিক সংখ্যা গেল। এখন এই মৌলিক সংখ্যার সাধারণত আসে যে 1 থেকে 100 পর্যন্ত 25টি মৌলিক সংখ্যা আছে। এই 25টি মৌলিক সংখ্যা আমাদেরকে অবশ্যই জানতে হবে যে 1 থেকে 10 পর্যন্ত কোনগুলো মৌলিক সংখ্যা, 10 থেকে 20। বিশেষ করে ঝামেলা বাঁধবে আপনার হচ্ছে 50 আপ বা 50 থেকে 100 পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো আছে সেইগুলো আপনার বুঝতে। আবার অনেক সময় একটা ছোট্ট ট্রিক্স বলি, এটা অনেকে বলে না, অনেক ক্ষেত্রে খাটে আবার অনেক ক্ষেত্রে খাটে না। সেটা হচ্ছে যে আমরা ইসে ধরি যে মৌলিক সংখ্যা মাঝে মধ্যে কিভাবে বের করবেন। ধরেন 49, কোনটাই তো কাজ হচ্ছে না। বোর্ডের সমস্যা বলতে অনেক সময় যে এটা এই কালোটা ব্যবহার করলে হয় কি, মুখ খোলা রাখলে হচ্ছে ওটা শুকিয়ে যাচ্ছে আমাদের মনে হচ্ছে। হ্যাঁ, মুখটা বারবার করতে হবে। তবে ইনশাল্লাহ সমস্যা নাই। দেখি এটা করার পরে আমাদের নিজস্ব যখন প্রতিষ্ঠান হবে অবশ্যই ডিজিটাল বোর্ডের ব্যবস্থা করবো, কারণ বর্তমান সময়ে যুগের সাথে আমাদের তাল মিলিয়ে চলা উচিত। আর ডিজিটাল বোর্ড হলে আমরা যে ক্লাসটা 1 ঘন্টা যে ক্লাসটা আমাদের 1 ঘন্টা লাগতেছে এটা আধা ঘন্টায় আমরা করতে পারবো। মৌলিক সংখ্যায় আমরা যেটা লিখেছিলাম যে 59, এই 59কে ধরেন মৌলিক সংখ্যা আপনার মনে নেই, অনেক সময় আপনি 3 দ্বারা ভাগ করবেন, যে ভাগ করলে ওটা কি ভাগ যায় কিনা। এটা কিছু ক্ষেত্রে খাটে, কিছু ক্ষেত্রে আবার খাটে না। 3 দ্বারা আপনি ভাগ করলেন, ভাগ করলে কি আসবে যে 3 17, সরি 3 3 বা 3 57, কিন্তু এটা ভাগ যাচ্ছে না। হ্যাঁ, অবশিষ্ট 2 থাকতেছে, তাহলে হচ্ছে এটা মৌলিক সংখ্যা। এটা জাস্ট বের করার একটা পদ্ধতি বা একটা ছোট ট্রিক্স। হ্যাঁ, এভাবে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। আর মৌলিক সংখ্যার ক্ষেত্রে আরেকটা বিষয় দেখবেন যে মৌলিক সংখ্যার ক্ষেত্রে প্রায়ই যখন যেটা মৌলিক সংখ্যা সেটা এই সংখ্যাগুলো থাকে। যেমন মানে মৌলিক সংখ্যার শেষে যে সংখ্যাগুলো থাকতে পারে সেটা হচ্ছে 1, 3, 7, 9। এই 4টা সংখ্যা কিন্তু প্রায় মৌলিক সংখ্যার মধ্যে আপনারা দেখবেন। সেটা কিরকম 19, 17, ঠিক আছে, 29, যেটা বললাম 59, হ্যাঁ, তারপরে 67। এই যে বিষয়গুলো দেখবেন যে এই জিনিসগুলো থাকে। এটা হচ্ছে মনে না থাকলে বা মুখস্থ না থাকলে এটা থাকে। এখন যে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো তো কি বলা লাগবে, তাও লিখে দিই একবার করে যদি আপনারা নোট করতে চান। হ্যাঁ, 2, 3, 5, 7, মানে মোট তাহলে আমাদের 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 25টি। এটা সবসময় মাথায় রাখবেন। এইভাবে ডাইরেক্ট প্রশ্ন আসে যে 1 থেকে 100 পর্যন্ত মোট কয়টি মৌলিক সংখ্যা রয়েছে। এবার 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 11, 13, 17, 19, সরি 11 থেকে। ও আরেকটা, এটা আমি শেষ করি তারপরে ওই শর্টকাট যেটা মনে রাখার যে বিষয়টা সেটা বলবো যে 44, 22, 322। হ্যাঁ হ্যাঁ, ওই যে ইসের নাম্বারের মতো, মোবাইল নাম্বারের মতো। হ্যাঁ, এটা হচ্ছে ওই যে যখন বলবে যে 11 থেকে 20 পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা, তখন ওই থিওরিটা আপনি অ্যাপ্লাই করতে পারেন। যে যে ডিজিটটা আছে ওটা লিখে দিই, কোথায় লেখা যায়, এখানে লিখি যে 44, 22, 322, 321। এটা হচ্ছে জাস্ট ট্রিক্স যে কিভাবে মনে রাখতে পারেন। এই 44 হচ্ছে এই যে 4টা মৌলিক সংখ্যা, প্রথমটার মানে প্রথম 4, দ্বিতীয় 4 হচ্ছে, হ্যাঁ
হ্যাঁ 1 থেকে 20 পর্যন্ত 8টা আছে। এই দেখেন, এই যে আমার ভাই মোটামুটি একটু ধারণা আছে, বা আপনাদের যারা ধারণা আছে তারা কিন্তু বুঝতে পারবেন। এই যে যে বেসিক জিনিসগুলো, এই জিনিসগুলোই হচ্ছে আপনার মূল চাকরি পরীক্ষায় কাজে লাগবে। আপনার ম্যাথ বিষয়টা হচ্ছে আপনার বুঝে বুঝে করা। আমার চাকরি পরীক্ষার সব থেকে স্ট্রং জোন ছিল ম্যাথ আর ইংলিশ। আমি বরাবরই ম্যাথ আর ইংলিশটা খুব ভালো করতাম। হ্যাঁ, ইংলিশে একটু জটিলতা থাকে অনেক সময়, কিন্তু ম্যাথে আমি সবসময় দেখা যাচ্ছে যে 20টা অঙ্ক আসলে 18-19টা, ওইখানেই হচ্ছে আমার ডিফারেন্সটা করে দেয়। হ্যাঁ, কমেন্ট করবে। আর যারা লাইভ ক্লাস দেখছেন, যদি সমস্যা হয় তাহলে কমেন্টের মাধ্যমে একটু জানাবেন প্লিজ। এরপরে আমরা 21 থেকে 30 পর্যন্ত যাই, যে কোনগুলো রয়েছে। 29, এরপরে 31 থেকে 40 পর্যন্ত, 31, 37। এই যে আমরা এই যে সূত্র, সেই সূত্রে মনে রাখার জন্য এটা আমরা যে বুঝতেছি, এখানে 2 হবে, 2টা আছে মৌলিক সংখ্যা, এখানে 2 হবে। তাহলে আমাদের এই পর্যন্ত শেষ। 1 থেকে 44 পর্যন্ত আমাদের টোটাল মৌলিক সংখ্যা হচ্ছে 12টি। হ্যাঁ, তবে এরকম আসবে যে 33 থেকে 47 পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা আছে। তখন আপনারা ওই যদি 33 মৌলিক সংখ্যা হয় সেটাও ধরতে পারেন, সেখান থেকে 47, এটা ধাপে ধাপে যে আমি আসবো। হ্যাঁ, এটা আমাদের গেল। তবে দেখবেন যে ক্লাস করার সময় যারা বিষয়গুলো জানেন তাদের কিন্তু মজা লাগবে, যে এই জিনিসটা পারতেছি, বা আপনি এই যে মুখে মুখে আমাকে বলতেছেন, এটার ভিতরে কিন্তু একটা আনন্দ আছে। তবে একটু কাজ করবে যে আসলে আমি তো জানি, বারবার রিপিট কেন হচ্ছে। আমার শুরুর উদ্দেশ্য হচ্ছে বেসিক থেকে শুরু করে। প্রথম আপনারা 1 মাস দেখবেন যে একটু জানা জিনিসের মধ্যেই হচ্ছে, তারপরে যারা নতুন আছে তাদেরকে নিয়ে যেহেতু আমরা চলবো, তারপরে ইনশাল্লাহ 1 মাস পরে আবার সব ঠিক হয়ে যাবে। এরপরে আমরা ছিলাম হচ্ছে 41-40 পর্যন্ত, 41 থেকে 50। এর মধ্যে রয়েছে 41, 43, 47। এরপরে 51 থেকে 60। আচ্ছা, সরি, 67। আসলে একটু লম্বা মানুষ তো, বোর্ড আর একটু উঁচু হলে ভালো হতো। যদি আমার বাসার সেট আপে বোর্ডটা উঁচু করেই আমি রেখেছি। হ্যাঁ, এখানে তাহলে বলেন, এবার বাড়ি ভাই বলেন যে এখানে কোন কোন সংখ্যা হবে, মনে আছে কি ভাই? বলেন। হ্যাঁ, 71, তারপর 73, 79। ঠিক আছে, গুড। কালকে প্রায় অনেক রাত পর্যন্ত, প্রায় মনে হয় 1:30 কি 2টা পর্যন্ত আমার সবকিছু রেডি করতে হচ্ছে। বিশেষ করে এগুলো তো আসলে আমার জাস্ট রিভিশন বলতে কি, এক নজরে একটু দেখতে হয়। কারণ যে কোনো শিক্ষক যখন তার ছাত্রকে পড়াবে তখন তার অবশ্যই জানতে হবে, সঠিকটা জানতে হবে। আর আমি দেখা যাচ্ছে যে অনেক বিষয় দেখবেন যে বড় বড় স্যাররাও যখন ক্লাস নেই, কিছু কিছু ছোট টপিকে অনেক সময় ব্রেনে নাও আসতে পারে। তখন আপনারা হেল্প করলে ওটা আমি নিজেকে ছোট মনে করবো না, আমিও মনে করবো যে আপনারা আমার ছোট ভাই বোন, আপনারাও আমাকে হেল্প করছেন। হ্যাঁ, এই মানে সঠিকটা জেনে আমরা আগাবো, যেহেতু আমরা টিম লিডার। এখানে আমরা ক্লাবও ধরতে পারি। হ্যাঁ, যে এটা আমাদের একটা শেখার একটা মাধ্যম, একটা ক্লাব। মোটামুটি সবাইকে লিখেছেন না? 8টা বাজে প্রথম ক্লাস, তো আজকে একটু সময় নেব। যদি কারো তাড়া থাকে তাহলে বলবেন আগে থেকে। আমরা প্রায় মাদ্রাসা কয়টা থেকে? 9টা থেকে। তাহলে কয়টায় আপনার গেলে সুবিধা হবে?
আমরা আবার হ্যাঁ ঠিক আছে, মানে শনিবারে হচ্ছে আমার বন্ধুর দিন, একটু একটু লম্বা সময়, সমস্যা নেই, আগে গেলে আপনারা যে হ্যাঁ তারপরে আমরা চেষ্টা করব। আচ্ছা, এরপরে আমরা যাই হচ্ছে 81 থেকে 90। তাহলে এটার মধ্যে মৌলিক সংখ্যা কোনটি বলেন? 89 না, হ্যাঁ, আর 91 থেকে 100 পর্যন্ত 97। তাহলে আমাদের টোটাল যে সূত্র ছিল যে 44, 22, 322, 321, সেটা ওই সূত্রটা মনে রাখলে আপনারা বুঝবেন যে কোন কত কিসের মধ্যে কয়টা আছে ওই সূত্রটা। আচ্ছা, ধন্যবাদ। এই যে প্রশ্ন করছেন, আমাদের কিন্তু এই বুঝিয়েই আমরা আগাবো। এই যে 44, 22, 322, 321। এমনি টোটাল লেখা হয়েছে। এই যে সূত্র, এই সূত্রের যে শেষের সংখ্যা, এটাকে মনে করবেন যে এই 91 থেকে 100 মধ্যে একটা মৌলিক সংখ্যা আছে। এটা হচ্ছে মনে রাখার জন্য, বোঝা গিয়েছে? এরপরের যে দুইটা ডিজিট আছে, যে 2, এই যে 81 থেকে 90 পর্যন্ত যে দুইটা মৌলিক সংখ্যা, সেই দুইটাকে নির্দেশ করছে। মানে এটা তো সংখ্যা একটা মনে রাখার জন্য, যে অনেক সময় আপনার কিন্তু মাথায় আসবে না যে 81 থেকে 90 পর্যন্ত কি কি আছে, 83 হবে না 85 হবে না 87 হবে বা 89 হবে। ঠিক আছে, তাহলে এটা জাস্ট মনে রাখার জন্য। ইনস্ট্যান্ট আপনি পরীক্ষার খাতায় যদি এই ট্রিক্সটা মনে থাকে, তাহলে আপনি দ্রুত আগাবেন। এখন এই রিলেটেড আমরা কিছু প্রশ্ন দেখি যে কি ধরনের প্রশ্ন এসে থাকে। প্রথমে যেটা বলেছিলাম যে জোড় মৌলিক সংখ্যা কোনটি? 2। এটা ধরেন আপনি যেহেতু বুঝলেন না, এই জন্য আপনাকে জিজ্ঞাসা করলাম। আমার মূল টার্গেট থাকবে যে পড়াটা ইনস্ট্যান্ট আদায় করে নেওয়া, যে কি কি বুঝলেন। এরপরে একটা প্রশ্ন আছে, বলেন যে এখন 1 থেকে 30 পর্যন্ত মোট কয়টি মৌলিক সংখ্যা আছে? 10টি। 10টি আছে তো? আচ্ছা, এরপরে আরো কিছু প্রশ্ন আমি আপনাদেরকে করি। বলেন 41 থেকে 90 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা? এটাই সূত্র দেখে হিসাব করে নেবার। 41 থেকে 90 পর্যন্ত সঠিক উত্তর কি? 13টি। বলেন এবার হিসাব মিলছে। হ্যাঁ, 41 থেকে যে আমাদের সূত্র ছিল যে 44, 22, এই প্রথম অংশ বাদ দিয়ে তারপরে কি আছে? 322, 321। এই 21টা আমরা ধরবো না। এই কয়টা মিলাই হচ্ছে আমাদের কত আসলো? 12। বুঝতে পারছেন? এই বের করতে গেলে কিন্তু এইভাবে আপনারা বের করবেন। যে বুঝবেন না তাকে বুঝিয়েই কিন্তু আগাবো। এরপরে আমরা আরেকটি প্রশ্নে চলে যাই, সেটা হচ্ছে যে 60 ও 80-র মধ্যে মৌলিক সংখ্যার অন্তর কত? যে মৌলিক সংখ্যা আছে সেই মৌলিক সংখ্যার অন্তর কত? অন্তর বলতে 60 এবং 80-র মধ্যে বৃহত্তম, মানে 60-এর উপরে যে সংখ্যাটি এবং 80-র নিচে যে সংখ্যাটি, বৃহত্তম এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার পার্থক্য কত? পার্থক্য বা অন্তর কত বা বিয়োগফল কত? তাহলে এরপরে একটা দরকারি আপনাদের দেখিয়ে দিই যে 80-র নিচে মৌলিক সংখ্যা কোনটি? 79। আর 61-র উপরে? আমি তো 61 বলে দিয়েছি। আচ্ছা, এটা বিয়োগফল কত? 18। তাহলে এটাই হচ্ছে উত্তর, অন্তর কত। এরপরে আরেকটা প্রশ্ন আছে এরকম যে 10 থেকে 60 পর্যন্ত
যে মৌলিক সংখ্যাগুলো আছে যাদের একক স্থানীয় অঙ্ক নয়, একক স্থানীয় অঙ্কটা অনেকে বুঝবেন না, সেটা বুঝিয়ে দিচ্ছি, তাদের সমষ্টি কত। তাহলে আমাদের প্রশ্নটা হচ্ছে 10 থেকে 60 পর্যন্ত। এই যে 10 রয়েছে, 10 থেকে 60 পর্যন্ত একক স্থানীয় অঙ্ক হচ্ছে 9। একক স্থানীয় অঙ্ক হচ্ছে 9, তাদের টোটাল সমষ্টি কত। এই 10-এর একক স্থানীয় অঙ্ক বলতে আমরা বুঝি যে মৌলিক সংখ্যা ধরেন 19, এই 19-এর যে প্রথম সংখ্যাটা, ডান দিক থেকে বলেন, ডান দিক থেকে যে প্রথম সংখ্যাটা সেটা হচ্ছে একক স্থানীয় সংখ্যা। এরপরের সংখ্যাটা কি, এটা আরেকটু বুঝিয়ে দিই, যে দশক স্থানীয় সংখ্যা আমরা ছোটবেলায় কিন্তু পড়েছি। হ্যাঁ, এরপরে যদি আরেকটা সংখ্যা আমরা নিই, ধরেন 2, এটাকে কি বলবো আমরা, বলেন শতক। এটা আমরা একটু আরেকবার শিখি, যেহেতু বেসিক থেকে শিখবো। এরপরে যদি আরেকটা নিই আমরা, তাহলে এটা কি বলবো, হাজার, এটা বোঝার জন্য। হ্যাঁ, এরপরে যদি আরেকটা সংখ্যা আমরা নিই, 4, এটাকে কি বলবো, বলেন অযুত। এরপরে লক্ষ, নিযুত, কোটি। হ্যাঁ, 8টি আমাদের এরকম টোটাল কোটি পর্যন্ত হচ্ছে 8টি অঙ্ক বলতে পারি, বা যেহেতু টোটালটা মিলে হচ্ছে সংখ্যা। হ্যাঁ, এবার ধাপে ধাপে আরেকটা বিষয় আপনাদেরকে বলি, এরকম সামনে একটা প্রশ্ন পাবেন যে 55 এর মধ্যে যে মধ্যম মান, এটার মান কত। এটাকে আমরা কি ধরবো, যদি প্রথমটা যদি ধরি 10, সরি একক, যেহেতু প্রথমটাকে আমরা ধরলাম 1, দ্বিতীয়টা 10, তৃতীয়টা শতক, যেহেতু একক, দশক, শতক, তাহলে এই মধ্যম যে মান, এই সংখ্যার মান হবে, যদি 5 দিয়ে 10 দিয়ে গুণ করি তাহলে হচ্ছে 50। এরকম আসবে যে এই সংখ্যাটির মধ্য যে এর স্থানীয় মান কত। দেখবেন যে এই বেসিক নিয়েই কিন্তু অনেক ধরনের প্রশ্ন হয়। ফ্যান দিয়ে দাদা। আমরা যে প্রশ্নটা ছিলাম যে দশম থেকে 60 পর্যন্ত কয়টি একক স্থানীয় অঙ্ক 9 হলে এর মৌলিক সংখ্যা তাদের সমষ্টি কত, এটা আমরা তখন করতেছিলাম। এটা শেষ করি যে 10 থেকে 60 পর্যন্ত যে প্রশ্নটা অবশ্যই লিখে নিই, তাহলে ভালো হবে। 10 থেকে 60 পর্যন্ত হ্যাঁ, 10 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর একক স্থানীয় অঙ্ক 9। এই প্রশ্নটা অনেক পরীক্ষায় এসেছে। তাদের সমষ্টি কত। কে কে পারবেন? হ্যাঁ, আচ্ছা, এখন মৌলিক সংখ্যা তাহলে কত কত হবে বলেন। 19, 29, 59। এখানে প্রশ্নে বলেছে যে একক স্থানীয় অঙ্ক 9 হলে সেগুলো 1 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর সমষ্টি কত। এই টোটাল এটার সমষ্টি হবে 107। ক্লিয়ার? শুধু হয়ে যাচ্ছে।
আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, এই মৌলিক সংখ্যার মধ্যে আরেক ধরনের প্রশ্ন হয় যে 11 থেকে 29-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি, এটা লিখে নেন। এগারো থেকে 29-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? এটা আবার হিসাবের ক্ষেত্রে আপনারা কিভাবে করবেন বলেন? এই 11 আর 29-কে ধরবেন নাকি এর মাঝেরটাকে ধরবেন? না, এখানে বলছে যে এর মধ্যে, তাহলে হচ্ছে এই দুইটা বাদ যাবে। মধ্যে বললে এই দুইটা বাদ, আর যদি থেকে বলে তাহলে এই দুইটা সহ। এটা কিন্তু প্রশ্নের মায়ের পাস, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা অবশ্যই বুঝতে হবে। হ্যাঁ, এখন তাহলে এর মাঝের যে মৌলিক সংখ্যা আছে সেই সংখ্যাগুলো কয়টি? তাহলে এর মাঝে কি কি আছে? 13, 17, 19, 23। ঠিক আছে, এইভাবে কিন্তু আসবে, এটা নোটে রাখবেন যে 11 থেকে 29-এর মধ্যে। মধ্যে বললে আর থেকে বললে সহ, মধ্যে বললে হচ্ছে মাঝের যে মৌলিক সংখ্যাগুলো সেইগুলো। মোটামুটি মৌলিক সংখ্যা নিয়ে এইগুলোই জানলে হবে। হ্যাঁ, সহমৌলিক হচ্ছে ওই সংখ্যা এবং আরেকটি সংখ্যার মধ্যে তাদের সহগ হচ্ছে 1, তাদের গসাগু যখন 1 হবে সেটাই হচ্ছে সহমৌলিক। আপনাদেরকে বুঝাই, ধরেন 7 এবং 17 এর সহমৌলিক কি? এর সহমৌলিক হচ্ছে 1। যেহেতু দুইটার ভিতর কোনো কিছু ভাগ যাচ্ছে না বা কমন যাচ্ছে না। সহমৌলিকের একটা প্রশ্ন আছে, সেটা আপনাদেরকে বলি। সেটা হচ্ছে যে সহমৌলিকের যে 12 এবং 17 এটা সহমৌলিক কিনা, এই প্রশ্নটা আসছে। বা নিচের কোন সংখ্যাটি সহমৌলিক? যদি এরকম থাকে 9, 3, 9 ও 3, এই তিনটা ভাগ দেয়, কিন্তু ভাগ দিলে তখন আর সহমৌলিক হবে না। তারপরে ধরেন 4 এবং 8, মানে সহমৌলিক বলতে আমরা বুঝি যেটা সহগ 1। হ্যাঁ, সহগ 1 বা সহগ না, গসাগু 1। ঠিক আছে, গসাগু আমরা কি জানি? যে গসাগু বলতে জানি যে কমন দুইটা জিনিসের মধ্যে, এই যেমন 4 এবং 8 এর মধ্যে কমন এটা ভাঙলে আমরা কি পাবো? 2, 2। 8টা ভাঙলে পাবো 2, 2, 2, 2। এই যে টোটাল কমন এই 4 হচ্ছে এটার গসাগু। ঠিক আছে, এই ছোট ছোট বিষয়গুলো আপনাদের জানতে হবে। আর লসাগু হচ্ছে এই যে যতগুলো আছে এই সবগুলোই লসাগু, কিন্তু একই সংখ্যা এই যে বারবার রিপিট হবে, একটা একটা নিতে হবে। ঠিক আছে, আচ্ছা, এখন আপনারা একটু ফিডব্যাক দেন যে মোটামুটি আমরা কি বেসিক থেকে শিখতেছি কিনা। হ্যাঁ, মানে মূল জিনিসটা আমরা শিখতেছি কিনা। এই ছোট ছোট বিষয়গুলোই কিন্তু দেখবেন যে এই বাস্তব সংখ্যায় আপনি যখন ক্লিয়ার করবেন, পরে যে আর কোনো অধ্যায়ে আটকাবেন না ইনশাল্লাহ। এখন অমূলদ এবং মূলদ সংখ্যা আমরা একটু দেখি যে অমূলদ এবং মূলদ সংখ্যা কি। সাধারণত বইয়ের ভাষায়, বইতে যদি আমরা সংজ্ঞা পড়ে কিন্তু বোঝা যাবে না। বইয়ের সংখ্যাটা আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করছি। সেটা হচ্ছে যে অমূলদ সংখ্যা বলতে আমরা কি বুঝি? যে সকল সংখ্যাকে a/b আকারে, যে সকল সংখ্যাকে a/b আকারে প্রকাশ করা যায় না তাকে অমূলদ সংখ্যা বলে। আবার a/b আকারে যদি আপনি প্রকাশ করেন তখন সেটা মূলদ সংখ্যা হবে। সেটা ধাপে ধাপে আমি বোঝাচ্ছি।
তাহলে অমূলদ সংখ্যাগুলো কি কি হতে পারে? আর মূলদ সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যা স্বাভাবিক সংখ্যা দ্বারা ভগ্নাংশ গঠন করে এ বাই বি আকারে প্রকাশ করা যায় তাকে মূলদ সংখ্যা বলে। এটা হচ্ছে বইয়ের ব্যাখ্যা। এখন আগে আমাদের বুঝতে হবে যে অমূলদ সংখ্যা কি কি। অমূলদ সংখ্যা ব্যতীত যা আছে সব মূলদ সংখ্যা। ট্রিক্স হচ্ছে, এটা একটু আপনারা অবশ্যই লিখে রাখেন, সেটা হচ্ছে যত মৌলিক সংখ্যা আছে, মৌলিক সংখ্যার যদি আমরা রুট করি, যেমন 7, 3, 11, এগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। কারণ দশমিকের পরে এগুলো যদি আবার ধরেন একের পরে যদি আপনি একটা হবে না, ধরেন 16 যদি রুট করেন 4, এটা পূর্ণ সংখ্যা। এই পূর্ণ সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা। কিন্তু এগুলো যখন আমরা এটা রুট করব তখন পয়েন্ট সামথিং সামথিং চলে যাবে, এটা হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে এই ট্রিক্সটা মাথায় রাখবেন, যে এটা জাস্ট জানার জন্য বা ট্রিক শর্টকাটে বোঝার জন্য। অনেক সময় মাথায় থাকবে না, ওই ব্যাখ্যা সহকারে পড়ে আপনাদের মাথায় থাকবে না যে এটা কি হবে। তাহলে অমূলদ সংখ্যার যেটা বইয়ের ভাষার সংখ্যা, সেটা হচ্ছে যে সকল সংখ্যাকে আমরা আমার নিজের ট্রিক্স হলো এইটা, কারণ বইতে তো সংখ্যা থাকবেই, কিন্তু আমি জাস্ট ট্রিক্সটা যতটুকু মনে রাখা উচিত, আমি ওই আজীবন আমি ওই বইয়ের যে সংখ্যা ওইটা আমি মাথায় রাখিনি। আর আমাদের কিন্তু দেখবেন যে আমরা যখন স্কুল লাইফে পড়ছি তখন কিন্তু ওই ব্যাখ্যা করে বোঝাতে হতো, যে অঙ্ক ছিল যে এটা অমূলদ সংখ্যা কিভাবে হলো, এরকম একটা প্রমাণও এরকম আমরা পড়েছিলাম, যে √2 বা √3, হ্যাঁ অনেক বড়, ওইটা মুখস্থই আমরা করছি, কিন্তু বোঝার ক্ষেত্রে অনেক সময় জটিলতা বাড়ত। তাহলে সকল মৌলিক সংখ্যা হচ্ছে অমূলদ সংখ্যা। হ্যাঁ, তবে দুইটা মৌলিক সংখ্যার মান অবশ্যই আপনারা এটা জেনে রাখেন, যে √2 এর মান হচ্ছে 1.414। এটা লিখে রাখেন, এটা কিন্তু এই রিটেন যখন আপনারা করবেন তখন কাজে লাগবে। তারপরে √3, হ্যাঁ হ্যাঁ, ওই যে এমসিকিউতে যখন যে বৃহত্তম ক্ষুদ্রতম যে সংখ্যা নির্ণয় করতে বলে তখন কিন্তু এটা আসে। 3 এই দুইটা মান অবশ্যই একটু নখদর্পণ রাখেন, এটা কাজে লাগবে। হ্যাঁ, এটা মুখস্থই করতে হবে, কারণ মান তো। আর পরীক্ষার হলে কিন্তু আপনারা এই ক্যালকুলেশন বলতে ওই ক্যালকুলেটর বা মোবাইল ফোন তো ইউজ করতে পারবেন না। এখন থেকেই প্র্যাকটিস করবেন যে 3 এর সাথে 18 গুণ করলে কত হয়। তারপরে ধরেন সহজভাবে বললাম যে 99কে আমরা 3 দ্বারা ভাগ করলে কত হয়। এগুলো হচ্ছে লিখে লিখে মুখে মুখে প্র্যাকটিস করার এখন থেকেই শুরু করেন। কারণ কি, আপনি যদি মোবাইলে এখন থেকে প্র্যাকটিস করেন, পরীক্ষার হলে যে কিন্তু তখন ধরা খাবে, তখন কিন্তু এটা আর কাজে আসবে না। কোনটা? আচ্ছা, √2 হচ্ছে অমূলদ সংখ্যা। এই মানটা আমাদেরকে মনে রাখতে হবে। এখন আপনি কি বোঝেন নাই সেটা আমাকে বলেন। যেটা যে এটা হচ্ছে মূলদ আর অমূলদ বুঝছেন, আর এটা জাস্ট মুখস্থ করতে হবে মান মনে রাখার জন্য। আমরা যখন ত্রিকোণমিতির অঙ্ক করব, আপনি যখন ত্রিকোণমিতির অঙ্ক করবেন, আমি বোঝাই লিখিত সাইডে, তখন এরকম থাকবে, আপনার মান আসবে 26 প্লাস √3। যখন ওইটা হ্যাঁ, তখন এই এটা 260 2 প্লাস √3, তখন অনেক সময় দেখবেন যে কিছু কিছু বইতে এটার এত সামথিং এই দশমিক দিয়ে মান দেয়া আছে, তখন এই আপনার কিন্তু এটা গুণ করে দেখাতে হবে, তবে উত্তর এটা রাখলেও এটাও সঠিক। ঠিক আছে, যখন আপনি এটা মান মাথায় আসতেছে না বা লিখিত পরীক্ষার ক্ষেত্রে, ঠিক আছে, তখন আপনি মান এটাই রেখে দেবেন, এটাও রাইট। আর মূলদ সংখ্যা আমরা যেহেতু অমূলদটা বললাম,
আপনারা অমূলদটাই হচ্ছে মনে রাখতে হবে যে অমূলদটা কি। এরপরে অমূলদ ব্যতীত যা আছে সবই হচ্ছে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যার মধ্যে একটা ধারণা দিই, 1/2। কিন্তু অপ্রকৃত ভগ্নাংশগুলো কিন্তু আবার হবে না, মৌলিক সংখ্যা সরি মূলদ সংখ্যা হবে না। অপ্রকৃত ভগ্নাংশ কোনগুলো? 3/2। 3/2 এটা মৌলিক সংখ্যা আমরা এই কারণে বলতে পারবো না যেগুলো প্রকৃত ভগ্নাংশ। এরপরে আমাদের কি কি আছে যে মৌলিক সংখ্যার মধ্যে সবগুলোই তো মোটামুটি বলেছি। তারপরে 5.35 মানে যেগুলো সসীম সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা, আর অসীম যে দশমিক পরে অসংখ্য আসতেছে সেগুলো হচ্ছে অমৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যার আমরা একটু অঙ্কে চলে যাই। 20 বেজে গেছে তাহলে। আচ্ছা তাহলে পরে ক্লাস ভিডিও দেখে নিন, ঠিক আছে। ওই যে মাঝে কিন্তু একটা অঙ্ক আমি করিয়ে গিয়েছি যে 555 এর মাঝের অঙ্কের স্থানীয় মান কত? 50। এই অঙ্কটা কিন্তু অনেকবার আসছে। হ্যাঁ, আমি জাস্ট বইয়ের সহযোগিতা নিচ্ছি হচ্ছে আপনাদেরকে অঙ্কগুলো যে কি কি অঙ্ক এসেছে সেগুলো বোঝানোর জন্য। হ্যাঁ, তাহলে এখন মানে কে কম বুঝছেন আমাকে একটু বলেন যে কার ধারণাটা ক্লিয়ার হয়নি। এটা সমস্যা। এই যে ধরেন 3/5 এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, আর 5/3 এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে, অপ্রকৃত ভগ্নাংশ অমূলদ সংখ্যা। এরপরে ওই যে আরেকটা দেখবেন যে পায়ের মান আছে, পায়ের মান আছে 3.14 এইটাও আবার অমূলদ সংখ্যা। ঠিক আছে, এই বিষয়গুলো কিন্তু আপনারা জাস্ট মুখস্থের মতো একটু মনে রাখবেন, কারণ ডাইরেক্ট দিয়ে বলবে যে এটা কি অমূলদ না মূলদ সংখ্যা। এখন আমাকে বলেন যে √7 এটা মূলদ না অমূলদ সংখ্যা? অমূলদ। কিভাবে বুঝলেন? হ্যাঁ, এই যে আমাদের ট্রিক্স, আপনারাই মানে সংজ্ঞা মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, জাস্ট ট্রিক্সটা মনে রাখবেন, যেটা এটা আমি নিজেরই উপলব্ধি যে সকল মৌলিক সংখ্যার যদি আমরা রুট করি সেটাই হচ্ছে আমাদের অমূলদ সংখ্যা। তবে রুট করলে যদি 49 রুট করি তাহলে কত আসবে? 7। এটা কি সংখ্যা? মূলদ। এবার কি ক্লিয়ার হলো? এখন বুঝতে পারছেন? তাহলে দেখছেন যে ক্লাস করলে বই পড়ে এক রকমের বিষয়, আর ক্লাস করলে কিন্তু অনেক জিজ্ঞাসার মাধ্যমে অনেক কিছু করতে পারেন। যারা এই যে আপনারা সরাসরি ক্লাস করছেন তারা কিন্তু খুব লাভবান। যদি আপনি মনে করেন যে আজকে একটু অলসতার কারণে যাব না, ওইটা ভিডিও দেখে নেব, তখন কিন্তু ওই প্রশ্ন করার সুযোগটা পাবেন না। আজকে যেহেতু প্রথম ক্লাস একটু স্লো আগাচ্ছি এবং একটু সময় নিচ্ছি। হ্যাঁ, আর আমরা দেখি কতক্ষণ নিতে পারি। মাঝের একটা বিষয় আমরা একটু আগে চলে গিয়েছি, সেটা হচ্ছে যে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে পার্থক্য, এই বিষয়টা কি আমরা নির্ণয় করতে পারি কিনা? যেমন 0, 1, 3, 2 এটার বৃহত্তম ও ক্ষুদ্রতম এর মধ্যে পার্থক্য কত? বলেন আমরা এটা কিভাবে লিখবো, সাজাবো কিভাবে? বৃহত্তম সংখ্যা আমরা কিভাবে সাজাবো? আচ্ছা আমরা ছোট করে লিখি, 3, 2, 1, 0। এবার
1 0 2 3। এই শূন্যটা মাঝে কেন আসলো? এইখানে আমাদের যে নিয়ম বা যেটা বললেন না কেন, যে ক্ষুদ্রতমের ক্ষেত্রে যদি শূন্য হয় তাহলে কিন্তু এটা অবশ্যই একটা 1 থেকে 9 পর্যন্ত যে সংখ্যা তারপরে যাবে। এইখানে কিন্তু আমরা ভুলটা করি, যে আমরা বৃহত্তম বললো তখন আমরা এই 0 2 3 মানে 0 1 2 3 এভাবে লিখলাম, তাহলে কিন্তু হলো না। কারণ এটার বিয়োগফল কত হবে? বিয়োগ করেন। তাহলে বিয়োগ করার সিস্টেম তো জানি। 7 এই ছোটখাটো বিষয় কিন্তু আপনাদের জানতে হবে, বিয়োগ করা বা এগুলো কিন্তু বেসিক। হ্যাঁ, এগুলোও দেখবেন না, এটা কিন্তু হাসির বিষয় না। আপনি যখন রিটার্ন করবেন, আমি এই যে প্লাস মাইনাসে কিন্তু এই মারাত্মক ভুল হয়। বিশেষ করে আপনি যখন এই 7 - 3 এই সাইডই করবেন, তখন কিন্তু ঝামেলাটা বাঁধে। আবার যখন এই পাশে থাকে, এই পাশে প্লাস চিহ্ন আছে, এই পাশে আমি যখন এই বা দিয়ে করতেছি, এই বিষয়টা কিন্তু সেন্সিটিভ। এটা দেখবেন যে অনেক সময় এ পাশে আনতে গেলে আবার +3 দিয়ে দিচ্ছেন। হ্যাঁ, এটা কিন্তু প্রায় হয়। এটা ব্রেন বা মাথায় যখন প্রেসার ক্রিয়েট হয় তখন কিন্তু এটা হয়। এটা অবশ্যই খেয়াল রাখবেন। তাহলে এরপরে লেখেন যে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা ও 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে পার্থক্য কত? পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা ও 4 অঙ্ক। এটা অঙ্ক করে আমরা জানান তো, যে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। সংখ্যার পার্থক্য বা বিয়োগফল কত? তাহলে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা ও 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত? এখন আমাকে বুঝান যে 5 অঙ্ক বৃহত্তম সংখ্যা কি, কোনটা? 5টা নয়? আচ্ছা বলেন, আপনি বলেন যে 5। এটাই হচ্ছে ব্রেনের একটা বলে অঙ্কের খেলা। তাহলে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা বলতে কি বোঝায়? 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 5টা নয়। হয়েছে? 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে কি হয়েছে? তাহলে এটা বিয়োগফল কত হবে? এটা হলো উত্তর। মোটামুটি এই হচ্ছে মানে বেসিক জিনিস। হ্যাঁ, এরপরে আরেকটা জিনিস আমরা শিখবো, সেটা হচ্ছে জোড় বিজোড়। জোড় বিজোড় সংখ্যা তো সবাই কম বেশি জানি। হ্যাঁ, তারপরে জোড় বিজোড় সংখ্যার মধ্যে একটা বিষয় আমাদের জানতে হবে, সেটা হচ্ছে যে 2 দ্বারা যে কোনো সংখ্যাকে, বিজোড় বা জোড় যে কোনো সংখ্যাকে যদি গুণ করি তাহলে সেটা জোড় হবে। এটা লিখে রাখে যাতে মনে রাখার জন্য। 2 দ্বারা জোড় বিজোড় যে কোনো সংখ্যাকে গুণ করলে সেটা জোড় হবে। 2 দ্বারা আমি বিজোড় সংখ্যাকে গুণ করলাম 18। 2 দ্বারা যে কোনো সংখ্যাকে গুণ করলে সেটা বিজোড় হবে।
এখন আরেকটা প্রশ্ন লেখেন, এক্স এবং ওয়াই উভয়ই বিজোড় সংখ্যা হলে নিচের কোনটি জোড় সংখ্যা? এটা এমসিকিউ স্টাইলে আমরা সলভ করব। এক্স ও ওয়াই উভয়ই বিজোড় সংখ্যা হলে কোনটি জোড় সংখ্যা? আমরা অপশন দিই, এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান। এবার খ নম্বর এক্স ওয়াই, গ নম্বর এক্স ওয়াই প্লাস টু, ঘ নম্বর হচ্ছে এক্স প্লাস ওয়াই। তাহলে এক্স ও ওয়াই উভয়ই বিজোড় সংখ্যা হলে নিচের কোনটি জোড় সংখ্যা? জোড় সংখ্যা। এখন আপনারা বলেন যে কোনটা জোড় সংখ্যা হবে? কোনটা হবে? এটা এটা দুটাই বিজোড় সংখ্যা হলে প্রশ্ন কি চাইছে, কোনটি জোড় সংখ্যা হবে? দুটাই বিজোড় সংখ্যা হলে। এখন এটা কেন হলো বলেন তো? এক আর তিন যদি দিই, 3 এবং 7 যদি দিই, 10, 4। তাহলে কনসেপ্টটা ক্লিয়ার। এইভাবে কিন্তু আপনারা বিষয়গুলো অপশন টেস্ট করে উত্তর করবেন এমসিকিউর ক্ষেত্রে। কি রাফি ভাই বুঝছেন? কি মনোযোগ অন্য দিক? ঠিক আছে। এমনি ক্লাস কি ভালো লাগছে কিনা? প্রথম দিন তো একটু আনইজি লাগাটা স্বাভাবিক, এরপরে আমরা আস্তে আস্তে অভ্যস্ত হই। দেখবেন যে আমি কিন্তু অঙ্ক যখন করতাম, অঙ্ককে আমি গেম হিসাবে নিতাম। হ্যাঁ, যে আপনার ফেভারিট খেলা কি ক্রিকেট বা ফেভারিট খেলা ফুটবল, আপনি চাকরি পড়াশোনাকে সেই খেলার মধ্যে কনভার্ট করেন, যে এটাও আমার একটা গেম। এটা আমি যদি এই টপিকটা পারি, এই অঙ্কটা পারি, এটা আমার জন্য, আমি ক্রিকেটে যেমন ছক্কা মারলেন, যে একটা অঙ্ক পারলে মনে বুঝতে পারেন যে আমি ছক্কা মারছি। হ্যাঁ, আবার যদি ফুটবলে পছন্দ হয়, ফুটবলে আপনি গোল দিলেন, তখন মনে করবেন যে আমি গোল দিয়ে দিছি। আবার যখন আপনি আস্তে আস্তে ধীরে ধীরে সফলতার দিকে এগোবেন, যে একটা ভাইবা দিচ্ছেন, একটা পিলি টিকছেন, একটা রিটেন টিকছেন, তখন মনে করবেন যে ইস, আমি তো গোল দিয়ে দিছি পিলিতে, আমি তো পিলিতে 6 মেরে দিছি। হ্যাঁ, এইভাবে কিন্তু আপনার নিজেকে মজার মাধ্যমে উপস্থাপন করেন। আরেকটা বিষয় হচ্ছে, যখন একটা বিষয় শিখবেন বা করবেন, মন এবং ব্রেনকে রাজি খুশি করার জন্য কিছু করবেন, কিছু একটা করতে আপনার ভালো লাগে। ধরেন আপনি আধা ঘন্টা পড়লেন, আধা ঘন্টায় টপিকটা শেষ করছেন, তখন এই 2-3 মিনিটের জন্য একটু ব্রেক নিয়ে মনটা একটু খুশি করার জন্য কিছু দিলেন, যে কিছু খেলেন, যে আজকে আমি এই টার্গেট ছিল, আমার এই টার্গেটটা পূরণ হয়েছে, আজকে আমাদের এই যে ক্লাসগুলো আছে, এই ক্লাসগুলো টার্গেট পূরণ হয়েছে। তখন আপনি ওই যে টার্গেট পূরণ হয়েছে, নিজের যেটা ভালো লাগে খেতে বা যেটা করতে পছন্দ হয়, সেটা নিজেকে, মনকে একটু বোঝানোর জন্য দেন। তবে একটা বিষয় আমি মনে হয় একটু মিস্টেক করে গেছি, মাত্র নজরে আসছে। আসলে প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশ সবই কিন্তু হচ্ছে মৌলিক সংখ্যা। হ্যাঁ, আসলে আমার একটু ভুল হয়েছে, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। প্রকৃত অপ্রকৃত যা আছে সবই হচ্ছে মৌলিক সংখ্যা, এটা একটু কারেক্ট করে নেন, যে প্রকৃত অপ্রকৃত যা আছে সবই মৌলিক সংখ্যা। কারণ আমি চাইবো না যে ছোটখাটো ত্রুটির কারণে যাতে আপনারা ভুল শিখেন। আরেকটা অঙ্কে আমরা চলে যাব, সেটা হচ্ছে যে 3টি ক্রমিক সংখ্যার যোগফল 33 হলে তাদের গুণফল কত? না, এটা একটু বড় হয়ে যায়, দাঁড়ান আমি আরেকটা অপশন দিচ্ছি।
অঙ্ক নিজে একটা তৈরি করি। তৈরি বলতে প্যাটার্নটা, যে তিনটি ক্রমিক সংখ্যা লেখেন, তিনটি ক্রমিক সংখ্যার গুণফল 60 হলে তিনটি ক্রমিক সংখ্যার গুণফল 60 হলে তাদের যোগফল কত? তিনটি ক্রমিক সংখ্যার গুণফল 60 হলে তাদের যোগফল কত? এটা কেউ পারবেন? আর কেউ? কিভাবে 12 হলো? 4 3 5 না, আগে আমরা কিভাবে নির্ণয় করব? হ্যাঁ, রাইট। 60 কে আমরা আগে লসাগু করব। 30 15 3 5 15। এখন এর ভিতর থেকে ক্রমিক সংখ্যা হয় কিভাবে? এই 3 নি, 3 4 5, হ্যাঁ 60। এখন এটার যোগফল কত হবে? 3 4 5 12। এই প্যাটার্নের কিন্তু অঙ্ক আসে, হ্যাঁ পরীক্ষায় আসছিল। আমি জাস্ট এটার মান কিন্তু চেঞ্জ করে দিবে, প্যাটার্নটা একই থাকবে। সকালে তো মনে হয় অনেকে নাস্তা করে আসেন নাই। যাই হোক, তাদের মধ্যে আপনাদের মধ্যে যদি কেউ থাকে তাদের দলে আমরাও আছি, কোনো আচ্ছা আচ্ছা যাক। আর কেউ কি কোনো সাহায্য করবেন? আচ্ছা না কাকি, আর কেউ সাহায্য করবে না? ঠিক আছে, থ্যাংক ইউ। এখন আমরা তাহলে আরেকটা বিষয়ে চলে যাই, সেটা হচ্ছে বিভাজ্য ও ভাজক সংখ্যা নির্ণয়। ওই যে আমরা যে আগে সূত্রটা প্রয়োগ করছিলাম, আমাদের টপিকটা মৌলিক সংখ্যা তো শেষ, আমরা এখন শিখবো হচ্ছে ভাজক সংখ্যা নির্ণয়। এই আর অল্প সময়ের মধ্যে ভাজক সংখ্যা নির্ণয়। ভাজক সংখ্যা নির্ণয় করতে পারেন? যদি কেউ পারেন তাহলে এটার ভাজক সংখ্যা নির্ণয় করেন। যে ভাজকের 72-এর ভাজক সংখ্যা কত? তারপরে আমি প্রথমে আপনাদেরকে একটু চেষ্টা করাচ্ছি, তারপরে আমি বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে নির্ণয় করতে হবে। কি ভাজকের 72-এর? হ্যাঁ 72-এর ভাজক সংখ্যা কত? আচ্ছা চেষ্টা করতে থাকেন, এরপর আমি বুঝিয়ে দিচ্ছি। প্রথমে আমরা এটার লসাগু করি। 36 18 9 3। এখন এটাকে আমরা লিখি 2 2 2 3 3। এটা আসতেছে না? তাহলে এগুলোর পাওয়ার কত আসে? না এগুলোর এটাকে আমরা কি বলি? পাওয়ার বা সূচক। হ্যাঁ পাওয়ার বা সূচক। এখন ভাজক সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে এর সাথে 1 যোগ হবে, এর সাথে 1 যোগ হবে।
ঠিক আছে, এবার এই তাহলে হলো 3, 4 এবং 3 গুণ করলে কত হবে? 12। তাহলে 72-এর ভাজক সংখ্যা হচ্ছে 12। এটা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। হ্যাঁ অবশ্যই। তাহলে 36 বার করেন। ছত্রিশের কত? তাহলে কিভাবে বের করলেন? এই সূচকের সাথে যোগ 1, 3 গুণ 3 হয়েছে কি? বিষয়গুলো সহজ না? আপনি যখন জানবেন তখন কিন্তু বিষয়গুলো সহজ। আচ্ছা এই গেল, এরপরে আমরা চলে যাই। আসলে আমাদের অধ্যায়টা অনেক বড়, তারপরেও ছোট ছোট আকারে চেষ্টা করছি যে মোটামুটি সবকিছুই শেষ করার জন্য। এবার বড় সংখ্যা ছোট সংখ্যা নির্ণয়। আমরা এবার কি নির্ণয় করব? বড় সংখ্যা ছোট সংখ্যা নির্ণয়। এইগুলো একটা কি বলে হেডিং দিয়ে রাখবেন যে এই টপিক গুলো পড়া আছে, তখন বাসায় যে বইগুলো আছে ওইগুলো একটু আপনারা দেখবেন। বড় ও ছোট সংখ্যা, বড় ছোট সংখ্যা নির্ণয়। এর আবার শর্টকাট সূত্র আছে, আবার বড় সূত্রও আছে। আমরা আগে একটা প্রশ্ন দেখি, হ্যাঁ, যে প্রশ্ন দেখলে বিষয়টা ক্লিয়ার হবে। লেখেন সবাই, প্রশ্নটা লেখেন যে দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের অন্তর 23। দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা। দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের অন্তর 23। কেউ পারলে করে ফেলতে পারেন। বর্গের অন্তর 23 কিভাবে নির্ণয় করলেন? হ্যাঁ গুড। তাহলে আমরা আমরা ওইটাও ধরতে পারি যদি আপনি ওইভাবেও করেন যে দুটি ক্রমিক পূর্ণ সংখ্যার নির্ণয় করুন যাদের বর্গের অন্তর 29। তাহলে এটা আমরা যদি বড় সংখ্যা ধরি, এটা যদি ছোট সংখ্যা ধরি, এটার অন্তর হচ্ছে 23। এটাকে যখন আমি ফাইনালি সব করব, আমরা এই স্টাইলে শিখবো এবং শর্টকাটও শিখবো। ঠিক আছে, এটা আপনারা করেন যে x² প্লাস 2x প্লাস 1 মাইনাস x², 2 3। তাহলে হচ্ছে এটা এবং এটা কেটে গেল, তারপরে থাকতেছে 2x সমান সমান থাকতেছে 23 মাইনাস 1 সমান সমান 22। তাহলে x সমান সমান
22 মাইনাস 2 11, এটা সরি 22 ভাগ ভাগ 2, তাহলে হচ্ছে 11। 11 এটা কি ছোট সংখ্যা না বড় সংখ্যা? ছোট সংখ্যা। এবার আমাদের এক্স, আমরা বড় সংখ্যা ধরছি এক্স প্লাস 1, তাহলে এর সাথে আমরা 1 যোগ করে দিই, তাহলে হচ্ছে 12। এটা হচ্ছে আপনার রিটেনে যখন আসবে তখন এইভাবে করবেন, আর শর্টকাট যখন শিখবেন তখন দুইটাই আপনাদেরকে শিখে রাখি। বড় সংখ্যা নির্ণয়ের সূত্র হচ্ছে বর্গের অন্তর, লিখে রাখেন, বর্গের অন্তর যোগ 1 ভাগ 2। মানে বড় সংখ্যা নির্ণয়ের সূত্র হচ্ছে যোগ 1/2। আর ছোট সংখ্যা নির্ণয়ের সূত্র কি হবে বলেন তো? বলেন। হ্যাঁ, আর কেউ? তাহলে ছোট সংখ্যা নির্ণয়ের সূত্র হবে মাইনাস বর্গের অন্তর -1/2 বা 2। এখন তাহলে অঙ্ক করে দেন, আপনারা করুন যে দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর 45 হলে সংখ্যা দুইটি কত? বর্গের অন্তর 45, বর্গের অন্তর 45, দুটি ক্রমিক পূর্ণ সংখ্যার বর্গের অন্তর 45, তাহলে ছোট বড় সংখ্যা কোনটি বা দুটি সংখ্যা কোনটি? তাহলে কত হবে? তাহলে আমরা কি সূত্র অনুযায়ী পারলাম? মানে শর্টকাট যখন এমসিকিউ আপনি শিখবেন বা এমসিকিউ পরীক্ষার ক্ষেত্রে আপনারা শর্টকাটে উত্তর করবেন। আর রিটার্নের ক্ষেত্রে কিন্তু এক্স অবশ্যই ধরে নিতে হবে, ঠিক আছে? এক্স ধরেন বা ক ধরেন, দুই প্যাটার্নেই আপনারা শেখেন। আরেকটি অঙ্ক আছে যে একটি সংখ্যা লেখেন সবাই, একটি সংখ্যা 100 থেকে বড় এবং 320 থেকে তত ছোট। সরি, একটি সংখ্যা 100 থেকে যত বড় 320 থেকে তত ছোট, সংখ্যাটি কত? একটি সংখ্যা 100 থেকে যত বড় 320 থেকে তত ছোট। আমরা রিটেনের বা বিস্তারিত জেনে করারই চেষ্টা করি। ধরি সংখ্যাটি এক্স, আমরা শর্টকাট শিখবো না, এটা কিন্তু আমরা ধরি সংখ্যাটি এক্স। আমাদের বলছে যে একটি সংখ্যা 100 থেকে যত বড়, 100 থেকে যত বড়, তাহলে এক্স যদি ধরি তাহলে প্রশ্ন মতে এক্স মাইনাস 100, তাহলে একটি সংখ্যা এক্স থেকে যত বড়, এখানে আমরা এক্স কে থেকে যদি এই 100 বিয়োগ করি তাহলে ওই সংখ্যাটি পাবো, এটা গেলে হচ্ছে একটা শর্ত। এরপরে দ্বিতীয় শর্ত হচ্ছে 320 থেকে তত ছোট, 320 থেকে তত ছোট মাইনাস এক্স। আমাদের শর্ত কি পূরণ হয়েছে কিনা এটা আগে আপনাদের বুঝতে হবে। যে এমন একটি সংখ্যা আমাদের নির্ণয় করতে হবে যে 100 থেকে তত বড়, সরি 100 থেকে যত বড় 320 থেকে তত ছোট। তাহলে এটা আমরা স্বাভাবিকভাবে ধরে নিই, এটা ধরেন আমরা যদি অপশন টেস্ট করি, ধরেন আমরা উত্তর বুঝলাম যে আমরা উত্তর যেহেতু এমসিকিউ স্টাইলে করছি তাহলে বুঝে নিই যে এখানে আমরা 240 হচ্ছে উত্তর। কি 240 এমসিকিউ স্টাইলে কেউ বের করছেন? ও সরি 210, তাহলে 210 থেকে 100 বিয়োগ করলে কত থাকবে এই পাশে? আর এই পাশে যদি 210 ধরি
110। এই দুই পাশেই সমান হওয়ার উদ্দেশ্যই হচ্ছে যে এই যে শর্ত বা যে বিষয়গুলো সেটা হচ্ছে সত্য, উভয় পক্ষে কিন্তু যদি সঠিক হয় তাহলে সত্য। এটা হলো অপশন টেস্ট আমরা করে নিলাম। এখন আমরা মূল অঙ্কটা কিভাবে করব, বা এই যে মাইনাস এই পাশে আসলে প্লাস, এটা কিন্তু সবসময় সবাই খেয়াল রাখবেন। তাহলে 2x সমান সমান x সমান সমান 210। এটা হচ্ছে লিখিত পরীক্ষার ক্ষেত্রে এই প্যাটার্নে করবেন অবশ্যই। এই অঙ্কগুলো বলেন তো কোন পদের জন্য আসে স্বাভাবিকভাবে? 16 থেকে 20তম গ্রেড, বিশেষ করে অফিস সহায়ক পদের জন্য এই ছোট ছোট অঙ্কগুলো আসে। লিখিত এই অঙ্কগুলো কিন্তু বেশি আসে, আর লিখিত আসলে এই প্যাটার্নে আপনারা করবেন। এটার শর্টকাট নিয়মটা কি চলে যাবে? হ্যাঁ, আমরা শেষ করে দেব। তাহলে এটার শর্টকাট নিয়ম হচ্ছে যে দুটি সংখ্যা ছিল, যে 100 যোগ 320 ভাগ 2, এটা হচ্ছে শর্টকাট। যে দুইটি সংখ্যা গুণ করে যেটা ভাগফল হবে সেটা হচ্ছে উত্তর। দুটি সংখ্যা যোগ করে, দুটি সংখ্যা যোগ করে 210। লিখে রাখতে পারেন যে দুটি সংখ্যার যোগফল ভাগ 2। যে ছোট বড় সংখ্যার নির্ণয়ের ক্ষেত্রে যত তত সংখ্যা যদি বুঝায়। মোটামুটি অনেক লম্বা সময় হয়ে গেছে না? আমাদের আর একটা টপিক আছে, আগামী দিন আমরা ওই টপিকটা ধরবো, ওইটা লিখিত অংশের মতো। তা আজকে মোটামুটি এ পর্যন্তই। তবে এই পর্যন্ত ক্লাস তো অনেক সময়, প্রায় 2 ঘন্টার মতো। কারো কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা আছে কিনা এমনি ক্লাস সম্পর্কে? আর কোনো জিজ্ঞাসা? সহমৌলিক হচ্ছে এমন দুটি সংখ্যা যে দুটি সংখ্যার গসাগু 1 হবে। গসাগু 1, যেটা এই যে আসে 12 এবং 7, এটাকে কোনো কিছু দ্বারা ভাগ যাচ্ছে না। হ্যাঁ, এটা কমন যাবে না, সহমৌলিক। তাহলে মোটামুটি ক্লিয়ার। যাই হোক, আজকে এ পর্যন্তই। সকলকে অসংখ্য ধন্যবাদ যে কষ্ট করে আসছেন। পরবর্তীতে আমরা ধাপে ধাপে এগোবো, যেহেতু প্রথম ক্লাস একটু লম্বা সময় নিয়েছি। আর আপনাদের ফিডব্যাক দেন, এমনি ক্লাস কি ঠিক আছে কিনা, বা আর কোনো কিছু চেঞ্জ বা কোনো কিছু করা যাবে কিনা। হ্যাঁ, এগুলো আপনারা বলতে পারেন। হ্যাঁ, যাক, আমরা আগামীতে আরো দ্রুত করার চেষ্টা করব। যাই হোক, যারা ফেসবুক লাইভের মাধ্যমে দেখছেন তারা কমেন্টের মাধ্যমে বলবেন যে কোন টপিকগুলো বা কি বিষয়গুলো বুঝছেন না। ইনশাল্লাহ আমরা ক্লিয়ার করার চেষ্টা করব। আর বলার ভিতর দেখা যাচ্ছে যে অনেক সময় ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, সে কারণে আন্তরিকভাবে দুঃখিত। আমরা অবশ্যই সঠিকটাই শিখবো এবং ধীরে ধীরে বেসিক সহকারে বিস্তারিত জেনে। তা সকলকে আমন্ত্রণ জানাচ্ছি যে আমাদের যে প্রাইভেট ব্যাচ কোর্স চালু হয়েছে সেখানে অংশগ্রহণের জন্য। ইনশাল্লাহ আমরা 6 মাস এবং 7 মাসের মধ্যে এটা শেষ করবো। যখনই এই পুরো কার্যক্রমটা শেষ হবে তখন দেখবেন যে আপনাদের পুরো চাকরির যে প্রস্তুতি সেটা গোছানো এবং সুন্দরভাবে বুঝতে পারবেন যে আমার অবস্থানটা কোথায়। আর যেহেতু প্রতি শুক্রবারে কিন্তু এই ক্লাসের পাশাপাশি আমাদের মডেল টেস্ট আছে, বিগত সালের জব সলিউশন, বিসিএস প্রাইমারি নিবন্ধন সহ A to Z যা আছে সেগুলোর উপর পরীক্ষা দিতে দিতে কিন্তু দেখবেন যে বিগত সালেও আপনাদের আয়ত্তে চলে আসবে 30টা মডেল টেস্ট। তা এইভাবেই হচ্ছে আমরা ধারাবাহিকভাবে আগাবো। যাই হোক, সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। জি, আপনি কিছু বলতে চাচ্ছেন নাকি? মডেল টেস্ট এখানেই আমরা নেওয়ার চেষ্টা করব। তবে আমরা তো প্রতি মডেল টেস্ট পরীক্ষার আগে একটা জরিপ নিই যে আমার কতজন স্টুডেন্ট পরীক্ষা দিব। যদি এখানে ধারণ ক্ষমতার বেশি হয় তাহলে আমরা আলমদিনাতে ওইখানে শিফট করব। আর আমরা তো মডেল টেস্টের রুটিন আজকে দিয়ে দিব গ্রুপে, যে আমাদের সামনে শুক্রবারে। হ্যাঁ, মানে বেশি
পড়া- হ্যাঁ, আমি তো টপিক ভিত্তিক পরীক্ষা নেব। মডেল টেস্ট হচ্ছে আপনাদের জন্য বোনাস, ওটা শেষ করার দরকার নেই। আমি যে সিলেবাসটা দেবো ওটা আপনাদের শেষ করতে হবে এমন কোনো বিষয় না, কিন্তু শেষ করবেন ধরেন আপনি বুঝতেছেন না বা করতেছেন না, রিডিং পড়ার মতো আপনি জাস্ট চোখ বুলাই যান প্রতিটা প্রশ্ন, তাহলেই কিন্তু আপনার ধারণা হবে যে আমার এই পরীক্ষাগুলোতে এই প্রশ্নগুলো আসছে। হ্যাঁ, এই কারণে হচ্ছে আমাদের জব সিলেকশন মডেল টেস্ট। তাহলে আমরা টোটাল সপ্তাহে প্রায় চারটা ক্লাস, মানে ওটাকে যদি আমরা কাউন্ট করি চারটা, প্রায় মাসে তাহলে আমরা প্রায় 14 থেকে 16টা ক্লাস পাবো, মানে পরীক্ষা সহ এ টু জেড সবকিছু মিলায় একদিন পর পর। মানে সবসময় আপনারা মানে পড়াশোনার এনভায়রনমেন্টের মধ্যে থাকবে। হ্যাঁ, এটা হচ্ছে মানে একটু প্রথমে চাপ হবে, যারা নতুন শুরু করতেছেন তাদের জন্য চাপ হবে, কিন্তু আস্তে আস্তে 15 দিন বা 1 মাস গেলে ইনশাল্লাহ আপনারা মোটামুটি ভালো পর্যায়ে পৌঁছে যাবেন। যাক, সকলের জন্য অনেক দোয়া এবং শুভকামনা রইল। যাক, আজকে প্রথম ক্লাস দেখি। হ্যাঁ, পরের দিন হচ্ছে এই টপিকের উপরই পরীক্ষা অনুষ্ঠিত হবে। না, এই টপিক বলতে আমাদের কার্যক্রম যতটুকু পর্যন্ত হবে ওইটুকুই যদি আমি পরীক্ষা নিই তাহলে কিন্তু আপনারা পড়ে আসবেন, একটা প্রস্তুতি থাকবে। মানে এরপরে যখন আবার বাকি অংশ শেষ হবে, বাকি অংশ থেকে আমরা প্রশ্ন করবো যে টপিক যে আমাদের, কারণ টপিক অঙ্কের টপিক একদিনে অনেক সময় শেষ হবে না, ছোটখাটো টপিক গুলো শেষ হবে। আর এরপরে যে অংশ রয়েছে এরপরে হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, এটা হচ্ছে রিটেনের প্যাটার্নে আমরা করব বেশ কয়েকটা অঙ্ক। হ্যাঁ, তারপরে ভগ্নাংশ আছে। আমরা চেষ্টা করব যে আমাদের যে রুটিনটা আছে তার আগেই আমরা ক্লাসগুলো শেষ করা, কারণ অনেক সময় হবে কি দেখা যাচ্ছে যে আল্লাহ না করুক আমি অসুস্থ থাকতে পারি, কোনো কারণে আমি ক্লাস নিতে পারলাম না, তখন কিন্তু ওই বিষয়টা গ্যাপ হয়ে গেল। আর যদি এরকম হয় অনাকাঙ্ক্ষিত ঘটনা, তাহলে ওই যে ফেসবুক প্রাইভেট গ্রুপ আছে ওইখানে লাইভ ক্লাসের মাধ্যমে ওইটা যাতে কাভার হয়। মানে আমাদের এই জব মিশন, এটার উদ্দেশ্যই হচ্ছে একটা মিশন বা লক্ষ্য, যে আমাদের যে টার্গেট ওই টার্গেটটা প্রতিদিন পূর্ণ করা। এই সাথে শুধু আপনারা ধৈর্য সহকারে লেগে থাকবেন। আপনারা ধরেন 1 ঘন্টা পড়তে পারলেন না, আপনি 10 মিনিট ওই টপিকটা জাস্ট দেখেন। এই দেখতে দেখতে একই প্রশ্ন বারবার রিপিট হতে হতে পরীক্ষা দিতে দিতে ইনশাল্লাহ আপনারা এমসিকিউ রিটেন, এবং আমাদের তো এই যে মডেল টেস্টের পরে আমরা একটা বক্তব্য টপিক দিই, ওই টপিকটার উপরে 1-2 লাইন বললেন, এতে হবে কি এখানে এসে কথা বলার জড়তা কাটবে। এর পাশাপাশি মাঝে মধ্যে আপনাদেরকে দিয়ে অঙ্ক বা কোনো একটা টপিক বোঝানোর ব্যবস্থা করব, তখন দেখবেন যে বোঝানোর ক্যাপাসিটি বাড়তেছে। এরপরে আমরা কুইক কুইজ আয়োজন করব, যে 2টা টিম ভাগ করে দেবো, যে সাধারণ জ্ঞান এই টপিকের মধ্যে কুইক কুইজ হবে। এতে হবে কি কম্পিটিশন বাড়বে, পড়াশোনায় আগ্রহ বাড়বে। হ্যাঁ, তখন দেখবেন যে মানে এতটা, মানে আমি খুলনাতে করে এসেছি এক স্যারের কাছে, উনি এটা করতেন, তার কথা নাম বললেই নাই, সেটা হচ্ছে মেহেদি ভাই, বর্তমানে খুলনা জব কেয়ার পরিচালনা করেন। উনি কিন্তু এই থিওরি গুলোই অ্যাপ্লাই করতেন। এই কারণে দেখবেন যে ওনার একটা গ্রামে প্রতি ঘরে ঘরে সরকারি চাকরিজীবী, বুঝছেন? মানে এমন কোনো ঘর নাই যে সরকারি চাকরিজীবী নাই। মানে তারা এতটা ডেডিকেশন এবং প্রতিযোগিতার মাধ্যমে করে যে কে কার থেকে ভালো। আমি ব্যাক বেঞ্চার ছিলাম কোচিং এ। স্বাভাবিকভাবে আপনি যখন নতুন আসলেন তখন কিছু বুঝতেছেন না, পরীক্ষা নিলে দেখবেন যে ওই 20-এর মধ্যে 5 পাচ্ছেন, 7 পাচ্ছেন, কিন্তু আস্তে আস্তে দেখবেন যে 20-এ 20 পাচ্ছেন। আমি কিন্তু যখন আমার চাকরি পূর্ণ প্রস্তুতি হয়ে গেল তখন ওই মেহেদি ভাই বা আমি বিসিএস কনফারেন্স যেখানে কোচিং করেছি সেখানে পরীক্ষা দিলে ফুল নাম্বারই পেয়েছি, এবং তার মাধ্যমে কিন্তু আমি পুরস্কৃত হয়েছি। আপনাদেরকেও আমি প্রতি পরীক্ষায় কিন্তু পুরস্কৃত করব, এতে উৎসাহিত হবেন। যাই হোক, সকলকে অসংখ্য ধন্যবাদ, অনেকক্ষণ অপেক্ষা করছেন। আসসালামু আলাইকুম। আগামী পরশু দিন ইনশাল্লাহ দেখা হবে। আর গ্রুপে যারা অ্যাড হন নাই একটু বসেন, গ্রুপে অ্যাড হয়ে যান।